চলো আমরা এই পার্টগুলো চলে যাই। এবারে চলে আসি আমরা ইমিউনিটিতে। ইমিউনিটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ইমিউনিটি। কারণ এই যে আমরা যে ডিজিজগুলোর কথা বললাম, এন নাম্বার অফ ডিজিজ, এই ডিজিজে আমাদের থাউজেন্ডস, ল্যাক্স অ্যান্ড ক্রোডস অফ পিপল আমাদের সোসাইটি বা সিভিলাইজেশন থেকে অকালে, বা যাদের মরে যাওয়ার কথা নয় সে সময় সেই মানুষেরা মরে যাওয়া, এটা কখনোই আমাদের ডিজার্ভ নয়, আমাদের অভিপ্রেত নয়। তাই আমরা কিভাবে আমাদের নিজেদেরকে রক্ষা করতে পারবো, কিভাবে আমরা এইভাবে, কারণ আমরা যখন এয়ারে এক্সপোজ হচ্ছি আমাদের মাউথ, আমাদের নস্ট্রিল, আমাদের আইজ, এগুলো সবসময় ওপেন রাখতেই হবে, কারণ এনভায়রনমেন্টের সঙ্গে ডিরেক্টলি আমাদের কন্ট্যাক্ট থাকতে হয়। কারণ যদি এনভায়রনমেন্টের সঙ্গে কন্ট্যাক্ট আমরা রাখতে না পারি, মুখকে পুরোপুরি বন্ধ করে দিই, আমরা শ্বাসই নিতে পারবো না। এবং ফুডও বাইরে থেকে আমাদের নিতে হবে, ফুড ছাড়া আমাদের চলবে না। কাজেই এক্সটার্নাল এনভায়রনমেন্টের সঙ্গে আমাদের সবসময় এক্সপোজ থাকতে হয়। কিন্তু যতই আমরা এক্সপোজ থাকি না কেন, কিন্তু আমাদের আলটিমেটলি কিন্তু এই ডিজিজের সঙ্গে বাস করতেই হয়। কারণ আমরা যতবার আমরা ইনহেল করছি ততবার, বা যে কোনো ফুড নিচ্ছি, কোনো না কোনো সময় আমাদের এই প্যাথোজেনগুলো, মাইক্রোবস যেগুলো আছে, যেগুলো খালি চোখে দেখা যায় না, তাদেরকে আমরা বডিতে নিয়ে নিচ্ছি। কিন্তু বডির মধ্যে যদি কোনো ডিফেন্স সিস্টেম থেকে যায়, আছে কিনা, নিশ্চয়ই আছে। সেই ডিফেন্স সিস্টেম যার যত ভালো হবে, সে তত এই যে বাইরের প্যাথোজেনিক অ্যাক্টিভিটিসগুলো আছে তাদেরকে আমরা কন্টিনিউয়াসলি ফাইট করতে পারবো। মনে রাখবে, হিউম্যান যতটা সিভিলাইজড হয়েছে, হিউম্যান গ্রো করেছে, আজকে আমরা ইভলিউশনে আমরা অনেক দূর এগিয়ে এসেছি। সেই এগিয়ে আসার পরেও দেখতে পাই আমরা আমাদের এই যত বেশি আমরা বাইরের প্যাথোজেন দ্বারা আমরা অ্যাটাক্ট হয়েছি, আমার হিউম্যান বডি তার হিমোস্টেসিসের জন্য, বডিতে তার ব্যালেন্সের জন্য নিজে থেকেই ফাইট করবার রাস্তা তুলে ধরেছেন। ওই যে অ্যাসক্লেপিয়াসের কথা বলেছিলাম, অ্যাসক্লেপিয়াস বলেছেন তিনি দেবতা ছিলেন, তিনি নাকি ডিজিজের দেবতা, তিনি সারিয়ে দেন। কিন্তু আমরা মানুষেরা আমাদের মধ্যে থেকে একটা ডিফেন্স সিস্টেম উনি গ্রো করিয়ে দেন। যার ডিফেন্স সিস্টেম যত ভালো, তার তত বেশি ডিজিজ থেকে তার মুক্ত থাকার সম্ভাবনা আছে। আর কিভাবে ইমিউন সিস্টেম এসেছে, কিভাবে ইমিউন সিস্টেমকে আমরা ডেভেলপ করতে পারি, আজকের এই কোভিড পরিস্থিতিতে তোমরা ইমিউন সিস্টেম নিয়ে বারবার পড়ছি, আমরা বারবার বলছি যে ইমিউন সিস্টেমকে যদি আমরা ভালো করে গ্রো করাই, তাহলে কিন্তু আমরা অনেক ডিজিজ থেকে মুক্ত থাকতে পারবো। তাহলে আমাদের বিং এ বায়োলজিক্যাল স্টুডেন্ট ইমিউন সিস্টেমটাকে নিয়ে জানতে হবে। তারপরে আমরা সেই ইমিউন রিলেটেড কি কি ডিসঅর্ডার হয়, কি কিভাবে সেই ডিসঅর্ডারগুলো আমাদের মধ্যে আসে, ইমিউন সিস্টেমকে প্রভাবিত করে, তাহলে নলেজ, জানকারি হি বাঁচাও, আমরা সেই জানকারি নিতে পারবো। যেখানে যেখানে প্রিকশন থাকার কথা, সেখানে আমরা প্রিকশনারি মেজারগুলো নিতে পারবো। কাজে ইমিউনিটি নিয়ে এখন আমরা খুব খুব ইম্পর্টেন্ট ক্লাস করাতে চলেছি। এখান দিয়ে প্রচুর ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে, বড় থেকে কিছু ছোট কোশ্চেন এখান থেকেও আসে, এবং সবচেয়ে বড় কথা, হেলদি লাইফস্টাইলকে গ্রো করবার জন্য ইমিউনিটিকে জানাটা আমাদের খুবই জরুরি। ইমিউনিটি মানে ইন্টারনাল প্রোটেকশন সিস্টেম। আমি এক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের বলে দেব, যে ইমিউনিটি নিয়ে তোমরা জানবে, এই যে টোটাল ইমিউনিটির একটি চার্ট আছে, ইমিউন সিস্টেম, এটাকে আমরা বলছি হোয়াট ইজ ইমিউনিটি। সবার আগে বলে দিই, ইমিউনিটি ইজ দ্য এবিলিটি অফ অ্যান অর্গানিজম, ইমিউনিটি শুধু আমাদেরই হয় না, টু ফাইট দ্য ডিজিজ কজিং অর্গানিজম। যে কোনো অর্গানিজমের ডিজিজ কজিং অর্গানিজম থেকে ফাইট করবার ক্ষমতাটাকে আমরা ইমিউনিটি বলছি। অর্গানিজমের এগেনস্টে ফাইট করছে, এটাই ইমিউনিটি। এবার এই ইমিউনিটি বুঝতে গিয়ে আমি অনেকগুলো গল্প তোমাদের সামনে তুলে ধরবো। ধরে নাও আমাদের একটা অদ্ভুত একটা ডিজিজের কথা তোমাদের এক্সাম্পলের ক্ষেত্রে আমি দেব। যেমন ইমিউনিটির ক্ষেত্রে একটা এক্সাম্পল আছে, ধরো ডগের, কখনো কখনো রাস্তায় কিছু কুকুরকে দেখেছো যাদের বডি থেকে সম্পূর্ণ লোমগুলো পড়ে যায়, সেটা কিন্তু একটা সিভিয়ার ব্যাকটেরিয়াল ডিজিজ। কাদের ক্ষেত্রে? ডগের ক্ষেত্রে। এইভাবে ওই ডগটি যদি ওই ধরনের সিমটম দেখা যায়, কিছুদিনের মধ্যে দেখা যায় ডগটি মারা যায়। কারণ ডগের বডিতে জন্ম থেকে ওই ব্যাকটেরিয়াটার এগেনস্টে কোনো ইমিউনিটি নেই, ফাইট করতে পারেনি। যে ডগেদের আছে তারা তো ন্যাচারাল ভাবে কিছু ফাইট করেছে, যাদের নেই তাদের অ্যাটাক করেছে এবং তার বডির লোমগুলো পড়ে গেছে। কিন্তু হিউম্যান বিং তার ন্যাচারাল ভাবেই ওই ব্যাকটেরিয়াটাকে যদি নেয়ও, তাহলে কিছুতেই তার বডির লোম পড়ে যাওয়া বা অন্যান্য সেই ধরনের ডিজিজটা হবে না। কেন হয় না? একই এনভায়রনমেন্টে আছি, তাও কেন হয় না? কারণ ওই স্পেসিফিক্যালি
ডগের ক্ষেত্রে যে ইমিউন সিস্টেমটা কাজ করছে না, আমার হিউম্যান বিং এর ক্ষেত্রে সেটা কাজ করছে। আবার ভাইসা ভার্সা হতে পারে, উল্টো হতে পারে। এমন কিছু ডিজিজ আছে যেগুলো আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম ডিজিজের, বা এতদিন ধরে যেগুলো আমরা বলে গেলাম, সেই ডিজিজগুলো ফাইট করে কিভাবে? হিউম্যানের ক্ষেত্রে তারা ফাইট করতে পারছে না, দেখা যাচ্ছে ডগের ক্ষেত্রে সেটা হয় না। ডগের কখনো এইচআইভি হবে না, কারণ ডগের ক্ষেত্রে এইচআইভি যতই যাক না কেন, এইচআইভি ডগের বডিতে ডেভেলপই করতে পারবে না বা তাদের কাজই করবে না। তাহলে ডগ সেক্ষেত্রে এইচআইভির জন্য ইমিউনাইজড হয়ে আছে ন্যাচারালি কোনোভাবে। সেইভাবে ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল এইভাবে নানাভাবে কিছু ইমিউনিটি তাদের মধ্যে গ্রো করে। আর এটাকে ইমিউন সিস্টেম কেন বলছে? আমরা ক্লাস 11-এ তোমাদের বলেছিলাম যে যে কোনো অর্গানিজম জাইগোট হয়ে যাওয়ার পরে যখন মাল্টি সেলুলার কন্ডিশনে চলে আসে, মাল্টি সেলে থাকার সময় আস্তে আস্তে সেই সময় এক একটা সেল এক একটা সিস্টেমকে সে জন্ম দেয়। ওই যে পার্টিকুলার একটি সেল তাদের স্টেম সেল বলা হয়। তাহলে মনে করো কারো রিপ্রোডাক্টিভ সিস্টেম আছে, রিপ্রোডাক্টিভ যে সেলটি একটি সেল ছিল সেই স্টেম সেল, সেটা বডির আলটিমেটলি যখন হিউম্যান বা কোনো একটা অর্গানিজম গ্রো করে তার টোটাল রিপ্রোডাকশনে রিলেটেড তার অর্গানগুলো তৈরি করে দেয়। সেটা রিপ্রোডাক্টিভ স্টেম সেল থেকে রিপ্রোডাক্টিভ সিস্টেম তৈরি হয়। ইন্টিগুমেন্টারি সিস্টেমের সেল থেকে ইন্টিগুমেন্টারি সিস্টেম হয়। এক্সক্রিটরি রিলেটেড যে আমাদের যে অর্গানগুলো আছে, কিডনি অ্যান্ড আলাদা আদার অর্গানস আছে, সেগুলো এক্সক্রিটরি সিস্টেমের যে স্টেম সেল সেখান থেকে গ্রো করে। সেরকমই ইমিউন সিস্টেমের এর কোনো আলাদা অর্গান নেই। আমাদের হোল বডির ডিফারেন্ট ব্লাড, লিম্ফ, সেলস আর ডাব্লিউবিসিস এরা সবাই মিলে আমাদের বডির একসঙ্গেই ফাইটিং যে মেকানিজম সেটাকে কন্ট্রোল করে, এবং এই ফাইটিং মেকানিজমটা যে সেল থেকে গ্রো করে সেটা ইমিউন সিস্টেমের একটা স্টেম সেল। সেই ইমিউন সিস্টেমের স্টেম সেল আলটিমেটলি প্রলিফারেট করে ডেভেলপ করে লটস অফ ইমিউনিটি রিলেটেড অর্গানস, সেলস এগুলো দেয়, এবং হোল টিম একসঙ্গে কাজ করে বলে এটাকে একটা সিস্টেমের মধ্যে আনা হয়েছে। যেহেতু বডির অর্গানিজমের এগেইনস্টে ফাইট করছে, তাই জন্য এটাকে একটা আমরা সিস্টেম নাম দিয়েছি ইমিউন সিস্টেম। এটাই কিন্তু কোনো একটা নির্দিষ্ট কোনো অর্গান বা একটা কিছু এরিয়া নির্ভর করে না। তাই আমরা ইমিউন সিস্টেমটাকে রেখে আমরা তাকে খুব ইম্পর্টেন্ট এই যে চারটি খুব ভালো করে আমি কালেক্ট করেছি, সেই চারটি তোমাদের সামনে এখন এক্সপ্লেন করব। একটু টাইম লাগবে, কিন্তু এটাকে ভালো করে বুঝলে দেখবে ইমিউন সিস্টেম একেবারে ইজি হয়ে গেল। আদারওয়াইজ ইমিউন সিস্টেম উইল বি ভেরি ভেরি হার্ড। কারণ আমি যখন পড়তে গেছি ইমিউন সিস্টেম আমার কাছে খুব হার্ড লেগেছিল, কিন্তু তারপরে যখন ধীরে ধীরে পড়ে অনেকটা টাইম স্পেন্ড করেছি আলটিমেটলি ইমিউন সিস্টেম আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। তাই তোমাদের কাছে আমি যেভাবে পরিষ্কার হয়েছি আমার নলেজটা, আমি আমার কথাগুলো যদি শোনো সেইভাবে তোমাদেরও কিন্তু প্রচুর পরিমাণে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তাই ইমিউন সিস্টেমের যে দুটো পার্ট আছে এই দুটো পার্টকে নিয়ে তোমাদের সামনে এখন ডিসকাস করি। টোটাল ইটস এ ইমিউন সিস্টেম। ইমিউন সিস্টেমের দুটো পার্ট আছে, একটাকে বলা হয় অ্যাকোয়ার্ড ইমিউন সিস্টেম আর একটাকে বলে ইনেট ইমিউন সিস্টেম। দেখো আমরা আগে একটা কাজ করি ইনেটটা নিয়ে, অর্থাৎ রাইট হ্যান্ড সাইডের পার্টটাকে নিয়ে বলে তোমাদের লেফট হ্যান্ড সাইডে আমরা যাব। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট? ইনেট মানে জন্মগতভাবে, ওই যে কিছুক্ষণ আগে যে আমি ইমিউনিটির এক্সাম্পলটা দিয়েছিলাম ওই ডগ আর হিউম্যান বিং এর ক্ষেত্রে, কিছু কিছু ইমিউনিটি আছে আমরা বাই বার্থ অটোমেটিকলি মাদার্স উম থেকেই আমরা নিয়ে আমরা বার্থ করি, এবং সেই ইমিউন সিস্টেম ইজ ভেরি স্ট্রং, জেনারেলাইজ, আনস্পেসিফাইড, অনির্দিষ্ট। এটা কোনো নির্দিষ্ট নয়। এরা কোনো কিছু জার্ম এলেই বা কোনো প্যাথোজেন এলেই ডিরেক্টলি ফাইট করে দেবে, এবং ফাইট করে তারা আমার বডিকে ডিজিজ ফ্রি করার চেষ্টা করে সবসময় ন্যাচারালি। এটা কিন্তু যদি কোনো কারণে সে ফাইটিংটা ফেইলিওর হয়ে যায় তখনই কিন্তু আমাদের অ্যাকোয়ার্ড ইমিউনিটিতে যায়, সেও ফেইলিওর হলে আমরা ডিজিজড হয়ে যাই। কিন্তু লড়াই বা এই যে কন্টিনিউয়াস প্যাথোজেনের সঙ্গে লড়াই আমার বডি করতে থাকে ইমিউন সিস্টেম দিয়ে, সেটা কিন্তু জারি থাকে। এই ইমিউন সিস্টেমটাকে আমাদের গ্রো করতে হয় লটস অফ আওয়ার ডে টু ডে প্র্যাকটিস, ফুড, অন্যান্য ভালো কিছু করে দিয়ে। চলো আগে তাহলে আমরা ইনেট ইমিউন সিস্টেম নিয়ে আমরা বলি। ইনেট ইমিউন সিস্টেমের দুটো পার্ট আছে, একটাকে বলছে ব্লাড বর্ন ইমিউন, প্রত্যেকের বডিতেই ব্লাড আছে, ব্লাড কিছু ইমিউনিটি দিয়ে থাকে, আরেকটাকে হচ্ছে ফিজিক্যাল ব্যারিয়ার সিস্টেমে ইমিউনিটি দিয়ে থাকে। আমি সবার আগে একদম রাইট হ্যান্ড দিয়ে আমাদের যেটা নর্মাল ব্যারিয়ার সিস্টেম সেটা তোমাদের বলে দিই। সবার প্রথমে আসে স্কিন। দেখো সবার এক নম্বরে আছে আমাদের স্কিন, ফার্স্ট ইমিউন ব্যারিয়ার।
আমাদের প্রত্যেকের বডিতে স্কিন দিয়ে ঢাকা আছে। স্কিন ইজ ভেরি হার্ড টু, এটা আমাদের কোনো কিছু পেনিট্রেট করতে গিয়ে একটু প্রবলেম হয়, যদিও স্কিনের মধ্যে পোর আছে তাই দিয়েও মাইক্রো অর্গানিজমরা ইজিলি পেনিট্রেট করে যেতে পারে, বাট স্টিল প্রাইমারিলি স্কিন কিন্তু আমাদের অনেক প্রোটেকশন দেয়। মনে রাখবে স্কিন যদি না থাকতো তাহলে খুব তাড়াতাড়ি মনে রাখবে স্কিন তুমি খুলে ফেলেছো। স্কিন একটা সবচেয়ে বড় অর্গান, জানো আমরা আমাদের বডিতে সবচেয়ে বড় অর্গানের নাম কি? স্কিন। অনেকে লিভার বলে, লিভার ইজ এ বিগেস্ট গ্ল্যান্ড, প্লাস বিগেস্ট অর্গান ইজ স্কিন। অর্গান, অঙ্গ, অর্গান হচ্ছে স্কিন। সে স্কিন প্রথম প্রোটেকশনটা দিচ্ছে। বাইরের এত কিছু যে আমাদের এনভায়রনমেন্টে রয়ে গেছে প্যাথোজেন, তারা এন্ট্রি নিতে পারে না। ইটস আমরা ইনবর্ন পাই, ইনেট পাই। সো ইনেট ইমিউনিটির ফিজিক্যাল ব্যারিয়ার ইজ স্কিন। এছাড়া আছে মিউকাস মেমব্রেন। সেকেন্ডলি আমাদের প্রত্যেকটা বডিতে, আমাদের মুখে, জিভে, লালায়, আমাদের বডির ইন্টেস্টাইনে, রেকটামে, বডির বিভিন্ন পার্টে মিউকাসের একটা লেয়ার আছে। গবলেট সেল আছে, তারা মিউকাস রিলিজ করে। মিউকাস একটা দারুণভাবে প্রোটেকশন দেয় এই ধরনের প্যাথোজেনকে এন্ট্রি করানোর জন্য। মনে রাখবে মিউকাসের এত পাওয়ারফুল আছে, মিউকাস এনজাইমকেও ডিঅ্যাক্টিভেট করে দেয়। কাজে মিউকাস একটা ইনবর্ন ফিজিক্যাল ব্যারিয়ার। এছাড়া আছে স্যালাইভা, আমাদের মুখের মধ্যে যে স্যালাইভা আছে কিছুক্ষণ আগে তোমাদের বলে দিলাম। এছাড়া আছে ফ্লাশিং অ্যাকশন অফ ইউরিন। আমরা ইউরিন যে প্রতিদিন বের করে দিই, আমরা ইউরিন দিয়েও প্রচুর পরিমাণে ফ্লাশিং অ্যাকশন, সেটা দিয়ে একটা ব্যারিয়ার পেয়ে যাই। ইউরিন আমরা প্রতিদিন ক্লিন করলে বডি থেকে অনেক কিছু আমাদের প্যাথোজেন, আস্তে প্যারাসাইট, এগুলো বেরিয়ে যেতে পারে। এছাড়া আছে স্টমাক অ্যাসিড, ভেরি ইম্পর্টেন্ট। এছাড়া দেখো ইউরিনের কথা আমরা বলে দিলাম। এছাড়া আছে আমাদের স্টমাক অ্যাসিড, HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, খুব ভালো প্যাথোজেন কিলিং এর কাজ করে। কেউ যদি ফুড খাচ্ছি, তা আমাদের কিছু ব্যাকটেরিয়া আছে, সে ব্যাকটেরিয়া প্রথমে তো স্যালাইভা দিয়ে কিছু ব্যাকটেরিয়া পার্শিয়াল কিল করলো, তার সঙ্গে বডিতে যদি চলে যায় সেখানে স্ট্রং অ্যাসিড, 2 pH লেভেল ইজ 2, সো মাচ হার্ড HCl, সেই HCl ব্যাকটেরিয়াকে অনেকাংশে কিল করে দেয় এবং বডিকে ডিজিজ ফ্রি করে রাখে। এইভাবে ডিজিজ ফ্রি কিন্তু আমরা ক্রমাগত হতেই থাকি, মনে রাখবে এত ডিজিজের মধ্যে দিয়ে। তাহলে আমরা এটাকেও বলতে পারি ফিজিক্যাল ব্যারিয়ারের মধ্যে। এগুলো আমরা জন্ম থেকেই পাই, ফিজিক্যাল ব্যারিয়ার গুলো। এবারে আসি ব্লাড বর্ন, অর্থাৎ আমরা ব্লাডের মধ্যে কিছু সেল আছে, যেমন আরবিসি কিন্তু সরাসরি কখনো ইমিউনিটি দেয় না। আরবিসি বাদ দিয়ে যে সেলগুলো আছে তার নাম WBC। WBC মানে হোয়াইট ব্লাড কর্পাসেলস। তার নামগুলো তোমরা জানো, আমরা কি বলি? ইওসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিল, 3 ফিল, 2 সাইটস। 2 সাইটস কি নাম? একটা হচ্ছে মোনোসাইট, একটা লিম্ফোসাইট। এই যে 5টা তোমাদের সেলের কথা বললাম, ভালো করে মনে রাখো। 3 ফিল, ইওসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিল। নিউট্রোফিল ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট স্ট্রাকচার, এটা আমাদের ন্যাচারাল ইমিউনিটি দেয়। ইওসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিল তিনজনই ন্যাচারাল ইমিউনিটি দেয়। আমরা ব্লাডের মধ্যে অলরেডি এগুলো থাকেই। এবার আছে মোনোসাইট এবং লিম্ফোসাইট। মোনোসাইট ইজ দ্য বিগেস্ট WBC, তারা আমাদের ন্যাচারাল ব্যারিয়ার দিয়ে দিচ্ছে। কিন্তু এবার একটা নাম দেখো, নিউট্রোফিল, এখানে ম্যাক্রোফাজ বলে একটা আছে, বেসোফিল, ইওসিনোফিল এন্ড ন্যাচারাল কিলার সেল, এগুলো সব কয়টা সেই সেলগুলোর মধ্যেই পড়ছে। তবে আমি ইজি রিমেম্বারের জন্য বলছি শুধু লিম্ফোসাইটকে বাদ দাও। 5টার মধ্যে শুধু লিম্ফোসাইটকে বাদ দাও, কারণ লিম্ফোসাইটকে মেইনলি অ্যাকোয়ার্ড ইমিউনিটিতে আমরা কনভার্ট করে দেবো। কেননা লিম্ফোসাইট তখনই ডেভেলপ করে, বেশি ডেভেলপ করবে যদি আমরা কোনো ইমিউনিটি অ্যাকোয়ার করি বাইরে থেকে প্যাথোজেন এন্ট্রির পরে। কিন্তু যদি ন্যাচারালি বলি তাহলে বাকি 4টে সেল আছে, তারা ন্যাচারালি আমাদের বডিকে সবসময় ফাইট করতে শুরু করছে। এবং নিউট্রোফিল, তুমি যদি নিউট্রোফিলের অ্যাকশন দেখা, একদম বেশ কিছু অ্যানিমেশনে দেখতে পাওয়া যায়, আমি মুখেই বলে দিচ্ছি, শুনতে পাবে, তারা বডিতে কিভাবে প্যাথোজেনকে একেবারে দলায় দলায় নিয়ে একদম গিলে গিলে খেতে থাকে। ম্যাক্রোফাজ, বিগ সেল আছে, ম্যাক্রো নামটার সঙ্গে বড় বড়, সবচেয়ে বেশি অ্যাটাক করে দেয় আমাদের বডিতে, ফাইটে সবচেয়ে বেশি কাজ করে ম্যাক্রোফাজ। মানে হাতে একটা দা আছে, বাস বাস যেন মেরে দিচ্ছে সবাইকে, মানে বাইরে থেকে যত শত্রু আসছে একদম ঘাপা ঘাপ মেরে দিচ্ছে। এরা কেউ আনস্পেসিফিক, নির্দিষ্ট নয়, যে প্যাথোজেন পাচ্ছে তাকেই মেরে দিচ্ছে, বডিকে ক্লিন করছে, কারণ জন্ম থেকেই আছে এরা। এবং এইভাবে আছে ডাইরেক্ট কিলিং অফ দ্য ব্যাকটেরিয়া, এরা ডাইরেক্ট কিলিং করে ব্যাকটেরিয়াকে, ডাইরেক্ট, এরকম কোনো ডিরেক্টলি অন্য কোনো অস্ত্র টস্ত্র দিয়ে তারা কিলিং করে না। এইভাবে ইনেট ইমিউন সিস্টেম অন বডিকে, বা জন্মগতভাবে ইমিউন সিস্টেম আমাদেরকে সবসময় ফাইট করিয়ে যাচ্ছে, বডিকে প্রোটেক্ট করিয়ে যাচ্ছে।
এটা তো ন্যাচারালি প্রত্যেকটা বর্ন করলো অর্গানিজম, তার সঙ্গে অলরেডি এই ইমিউনিটি নিয়ে এসে গ্রো করছে। কিন্তু ইজ দিস ইমিউনিটি ইজ এনাফ? না, বিকজ যে এনভায়রনমেন্ট একটা অর্গানিজম জন্ম নিয়ে নিল, যে এনভায়রনমেন্টে লটস অফ ডিফারেন্ট ডাইভার্সিফাইড এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্টে যখন সে এক্সপোজ হচ্ছে, তখন আরো এমন কিছু প্যাথোজেন আছে যে প্যাথোজেনকে ইজিলি ফাইট করা যায় না, আমার বডি এই তার ন্যাচারাল সিস্টেম দিয়ে ফাইট করতে পারে না, তাকে তখন কিছু ইমিউনিটি অ্যাকোয়ার করতে হয়। কিছু ইমিউন সিস্টেম ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ভ্যারি করে। আজকে যে তোমরা যারা শুনছো, এখানে 5 জন যদি মানুষ থাকে, 5 জনের 5 রকমের ইমিউনিটি, কারণ এক একজন এক একভাবে ডিজিজের মধ্যে দিয়ে তারা এক একটা এরিয়া থেকে এক এক ধরনের প্যাথোজেনের তারা এক্সপোজড হয়, এবং যে প্যাথোজেন দ্বারা এক্সপোজ হবে সেই প্যাথোজেনের এগেইনস্টে স্পেসিফিক অ্যান্টিবডি বা স্পেসিফিক ইমিউনিটি গ্রো করা, স্পেসিফিক, সেটাকে বলা হয় আমাদের অ্যাকোয়ার্ড ইমিউন সিস্টেম। তাহলে ইনেটটাকে বলি নন স্পেসিফিক, অ্যাকোয়ার্ডটাকে বলি স্পেসিফিক, অর্থাৎ একদম যে স্পিসিস অ্যাটাক করেছে তারই এগেইনস্টে ইমিউনিটি হবে, অন্য কোনো স্পিসিসের এগেইনস্টে ইমিউনিটি দেবে না, তাকে বলি অ্যাকোয়ার্ড অর স্পেসিফিক। অ্যাকোয়ার্ড অর স্পেসিফিক, নির্দিষ্ট ইমিউন সিস্টেম। ঠিক আছে, ভালো করে বুঝে নাও। এবার অ্যাকোয়ার্ড ইমিউন সিস্টেমের আমাদের মেইনলি হচ্ছে যে মেন রোল প্লে করে, ওই যে কিছুক্ষণ আগে বলে দিয়েছিলাম, এখানে আমরা ইজিলি লিখে দিতে পারতাম লিম্ফোসাইট। ওই যে লিম্ফোসাইট সেলটি ছিল ডাব্লিউবিসির একটি পার্ট, সেই লিম্ফোসাইট দুটো, একটা টি লিম্ফোসাইট, একটা বি লিম্ফোসাইট, বিটা লিম্ফোসাইট। এবার টি তার নামটা কেন হচ্ছে সেটা বলবো, একটা বি লিম্ফোসাইট বিকজ তার নামটাও আমরা এক এক করে বলে যাব। সবার আগে আমি বলছি টি লিম্ফোসাইটের কথা। টি লিম্ফোসাইট কি? মনে রাখবে এই দুটো লিম্ফোসাইটই তৈরি হয়, আমি একটু পরে সমস্ত কিছু দেখাবো, বুঝতে পারবে, বোন ম্যারোতে এবং স্প্লিনে, কিছু কিছু ক্ষেত্রে বোন ম্যারোতে মেনলি, সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং জায়গা। অর্থাৎ টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, অর্থাৎ দুটো লিম্ফোসাইটিক জন্ম নিচ্ছে বোন ম্যারো থেকে, কিন্তু যখনই সে ব্লাডে আসছে, টি লিম্ফোসাইট চলে যাচ্ছে, তার ম্যাচুরিটি হচ্ছে গিয়ে প্রত্যেকটা অর্গানিজম, মানুষের মধ্যে যখন মানুষ ছোট থাকে তখন বড় হয়, ঠিক হার্টের আমাদের সামনের দিকটায়, এই যে আমাদের এখানে এখানে চেস্ট বোন আছে, স্টার্নাম আছে, ঠিক তার পেছন দিকে, ঠিক এই এলাকাটায় বিরাট বড় করে একটা, প্রথমে বড় থাকে ছোটদের ক্ষেত্রে, আর যত মানুষ অ্যাডাল্ট হতে শুরু করে আস্তে আস্তে ওই গ্ল্যান্ডটা কম থাকে, তাকে বলে থাইমাস গ্ল্যান্ড। থাইমাস গ্ল্যান্ডের শুরু হচ্ছে টি দিয়ে, সেই থেকে ওই যে সেলগুলো থাইমাস গ্ল্যান্ডে এসে ম্যাচিউরিটি লাভ করছে, থাইমাস গ্ল্যান্ডে এসে সে ট্রেনিং প্রাপ্ত হচ্ছে, ট্রেনিং প্রাপ্ত হয়ে সে ট্রেনিং হয়ে বাইরে ব্লাডে চলে আসছে, সেই জন্য সেই সেলগুলোকে বলে টি সেল। মনে রাখবে টি একটা ভেরি ইম্পর্টেন্ট গ্ল্যান্ড, থাইমাস গ্ল্যান্ড। থাইমাস গ্ল্যান্ডের মধ্যে কি হচ্ছে? থাইমাস গ্ল্যান্ডের মধ্যে ওই সেলগুলো এসে ট্রেন্ড হচ্ছে, বলছে, সে ভাবছে কোন সেলগুলো সেলফ সেল, কোন সেলগুলো নন সেলফ সেল, অর্থাৎ বডির কোন সেলগুলো ভালো কাজ করছে বা কোন কোন যেগুলো ঢুকেছে ভালোর জন্য, তাদেরকে ট্রেনিং দেওয়া হয়, তাকে শেখানো হয়, দেখো এরা 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 কিন্তু ভালো, ফুড খাচ্ছে সেটা ভালো, বা বাইরে থেকে ঢুকছে সেটা ভালো, বডি মেনে নিচ্ছে, কিন্তু যেটা খারাপ সেটাকেও এই টি সেল শিখিয়ে দিচ্ছে, তাকে কোনো কিছু বলা হচ্ছে না, টি সেল যেই শিখিয়ে দিচ্ছে সেটাকে ভালো বা খারাপের নলেজ দিয়ে, তাকে, এটাকে ইউনিভার্সিটি বলা হয়, বডির ইউনিভার্সিটি। ইউনিভার্সিটিতে একদম মাস্টার ডিগ্রি নিয়ে বেরোচ্ছে সেলগুলো, ওই সেলগুলো বলছে ঘুরে বেড়াচ্ছে, যদি কোনো অপরিচিত সেল বাইরে থেকে ঢোকে, যাকে আগে থেকে আমার বডি চেনে না, তাকে দেখলেই টি সেলরা ফাইট করতে, ডিরেক্ট ফাইট করবে। মনে রাখবে। আর কি করে বুঝবে? আমি যখন বাড়িতে আমার কোনো একজন তোমাকে নিয়ে গেলাম অনেকগুলো লোকের সামনে, তোমাকে তাকে চিনিয়ে দিতে হবে যে এই এই লোকগুলো ভালো আর এই লোকগুলো খারাপ, ভালো লোকগুলো কোনো প্রবলেম করবে না, খারাপ লোকগুলো থেকে সাবধান, তার ছবি দেখে রাখো, তার আইডেন্টিফাই করে রাখো, বা তাকে তুমি এরা ভালো, এদের বাইরে যেই ঢুকতে যাবে তাকেই তুমি ধরবে। এই যে ট্রেনিংটা দিয়ে দেওয়া হয় সেটা টি লিম্ফোসাইট, সেই ট্রেনিং প্রাপ্ত সেল। মনে রাখবে, আমি দারুণভাবে গল্পের আকারে বলছি, এটা মনে রেখো। সেই ট্রেনিং গুলো নেওয়ার পরে তারা বডিতে একটা ইমিউনিটি দিয়ে দেবে, টি সেল রিলেটেড ইমিউনিটি বলা হয়, টি সেল রিলেটেড ইমিউনিটি। ঠিক আছে, মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। করোনার ক্ষেত্রে আমরা এটাও বলতে পারি, কারণ টি সেল ইমিউনিটি যদি দিয়ে দেয় সেটা লং লাস্টিং ইমিউনিটি দিয়ে দেয়, 5-6 বছর 8-10 বছর পর্যন্ত দিয়ে দিতে পারে। এরা কিন্তু শর্ট টাইমের জন্য নয়, তারা সবসময় কোনো যেমন একটা জায়গায়, আমি একটা পুলিশ চৌকির কথা যদি তোমাদের বলি, সেখানে যে ইন্সপেক্টর আছে সে কিন্তু আগে নিচের তলার যে সাবঅর্ডিনেট পুলিশ আছে তাদেরকে শেখাবে
ভাই এই লোকগুলোকে ডিস্টার্ব করো না, এরা জনসাধারণ। আর যারা জনসাধারণ নয়, চোর গুন্ডা যেগুলো আছে তাদেরকে তোমরা শায়েস্তা করো, তাদেরকে মারবে, তাদেরকে বেছে দিয়ে দুটো লোক আছে একই রকম দেখতে, একজন ভালো একজন মন্দ, তাকে চিনিয়ে দেবার কাজ কিন্তু ওই পুলিশ ইন্সপেক্টর বা যে টপার হয়, কাজে সে তখন অনেক বেশি চিন্তা করতে পারে। টি সেল এরকম চিন্তাশীল সেল। সেই টি সেলের কতগুলো রূপ হয়, সাপ্রেসার টি সেল, হেল্পার টি সেল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আরেকটা সাইটোটক্সিক টি সেল। তিনটে সেল তিন রকম ভাবে কাজ করে। মনে রাখবে সবার প্রথমে আমি তোমাদের সাইটোটক্সিক টি সেল নিয়ে একটু ডিসকাস করে দিই। সাইটোটক্সিক কিরকম, যদি বডিতে কোনো সেল ইনফেক্টেড হয়, সেই সেলের মধ্যে গিয়ে ওই কিছু কিছু টি সেল অনেকটা সুইসাইডের মতো কাজ করে, সেই সেলগুলোর মধ্যে ভেতরে চলে যায়, নিজেরা ব্রাস্ট করে, সেলটিকে ব্রাস্ট করে নষ্ট করে দেয়, করে দিয়ে তারা সাইটোটক্সিন করে দেয়, সেই সেলটাকে টক্সিস করে দিয়ে সেলটাকে নষ্ট করে দিয়ে বডিকে ফ্রি করে দেয়। বডির সেল যদি নষ্ট হয়ে যায়, বডি সেলকে গিয়ে সে নষ্ট করে দেবে, সাইটোটক্সিক টি সেল। আর হেল্পার টি সেল, CD4 সেল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারা করে কি, আমাদের বডির যে আদার সেল, আমি একটু পরেই বলবো তোমাদের, যে আদার সেলগুলো মানে বি লিম্ফোসাইট নিয়ে বলবো, বিদেরকে বারবার বলে দেয়, এই তুমি কিন্তু তাড়াতাড়ি করে তুমি অ্যাক্টিভেট হয়ে যাও, অ্যাক্টিভেট হয়ে যাও। সে মেসেজ নিয়ে যায়, গোটা বডিতে মেসেজ নিয়ে যায়, মেসেজ নিয়ে বি সেলদের বারবার বাড়িতে গিয়ে অ্যাক্টিভেট হও, অ্যাক্টিভেট হও, অ্যাক্টিভেট হও, অ্যাক্টিভেট হও, হেল্প করে দিয়ে আসছে, বলছে বডিতে বাইরে থেকে অ্যাটাক হয়েছে, তোমরা তাড়াতাড়ি জেগে ওঠো। এই যে জাগিয়ে তোলাবার কাজ, সেটা হেল্পার টি সেল করে, ভেরি ইম্পর্টেন্ট কাজ। থাউজেন্ডস অফ বি সেল, বডির বি সেলকে এরা কি বলবে, হেল্পার টি সেল। এটা কিন্তু টি সেল যেটা থাইমাস গ্ল্যান্ড থেকে ডেভেলপ করেছে, তারা বি বলে আলাদা, বি নিয়ে তোমাদের এখনো বলিনি, বি নিয়ে একটু পরে বলবো। বি সেলকে তারা জাগিয়ে দেয়, তাদেরকে অ্যাক্টিভেট করে দেয়। ইম্পর্টেন্ট কথা বলে, হেল্পার বি সেলকে অ্যাক্টিভ করে, এটা ভেরি ইম্পর্টেন্ট। এবং আদার ইমিউন সিস্টেমকে তারা অ্যাক্টিভ করে, নিজেরা সরাসরি কাজ না করে। এটাও একটা বিরাট বড় কাজ। যেরকম আমি স্যার হিসেবে তোমাদের কাছে অ্যাক্টিভেট করাচ্ছি, পড়ো, তোমরা ভালো করো, অ্যাক্টিভেট করাচ্ছি, আমি তো গিয়ে পরীক্ষা দিচ্ছি না, আমি তোমাদের হেল্প করছি। এই যে আমার মতো কাজ করে হেল্পার টি সেল, ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। কাজে এরপরে বুঝতে পারবে, এইচ এর সময় বলবো এই হেল্পার টি সেলটাই সবচেয়ে বেশি নষ্ট হয়ে যায়। কাজে যে হেল্প করছে সেই নষ্ট হয়ে যাচ্ছে। কাজে আজকের ক্ষেত্রে ধরো আমি স্যার হিসেবে তোমাদের পড়াচ্ছি না, হয়তো কেউ নিজেরা পড়াশোনা করবে, কিন্তু স্যার হিসেবে সাহায্য করাতে একটু আমি সাহায্য করতে পারছি তোমাদের, ঠিক আছে? এইটা তোমাদের মাথায় রাখতে হবে। এরপরে আছে সাপ্রেসার টি সেল। সাপ্রেসার টি সেল খুব ইন্টারেস্টিং কাজ করে, কারণ অনেক সময় আমাদের ইমিউন সিস্টেমটা যখন অ্যাক্টিভেট করে তখন ওভার রিঅ্যাক্টিং করে, যেটা অ্যালার্জিক রিঅ্যাকশন বলা হয়, অটো ইমিউন জেনারেট করে দেয়। অটো ইমিউনটা সবসময় দেখো, ভালো মানুষ ভালো কাজ করছে, ফাইট করছে, কিন্তু ফাইটিংটা যদি অতিরিক্ত হয়ে যায়, তখন আমার বডির যে সিস্টেম আছে সেটাও গড়বড় হয়ে যায়। সে অতিরিক্ত কাজ যাতে না করে, তাদের কাজগুলো, চলো এবার ফাইট করব। আমি দেখেছি এরকম ভাবে আমার স্কুলে বা কোথাও, যদি আমি কারো কোনো একটা বাচ্চাকে বা কোনো ছাত্রদের বলে ওকে অ্যাটাক করো, তো দেখা যাবে এত বেশি অ্যাটাক করে দিল, তাকে মেরেই দিল বা কিছু করে দিল। তো সেটা করা তো আবার ভালো না। আমরা হয়তো বললাম অ্যাটাকটা কন্ট্রোলে করো, এই যে কন্ট্রোলিং কাজটা, এই কন্ট্রোলিং এর কাজটা করে সাপ্রেসার টি সেল, অর্থাৎ ইমিউন সিস্টেমকে টু মাচ অ্যাক্টিভিটি থেকে সে সাপ্রেস করে রাখে। খুব ইম্পর্টেন্ট কথাটা বললাম, মনে রাখবে। এরা আলটিমেটলি এইভাবে আমাদের টি সেলেরা কাজ করে। টি সেল নিয়ে কথাটা বলে দিলাম, হাইলি ইম্পর্টেন্ট সেল, কারণ থাইমাস গ্ল্যান্ডে ডেভেলপ করে বলে এদেরকে টি সেল বলা হয়। এরাও এক ধরনের লিম্ফোসাইট। এরপরে চলে আসি বি লিম্ফোসাইট। তারাও গ্রো করেছে কোথায়, বোন ম্যারোতে। বোন ম্যারো বলে তাদের আমরা বি অর বিটা বা বোন ম্যারো সেল বলি। তারা ডিরেক্টলি ব্লাডে চলে যায়, তাদের কোনো এরকম ট্রেনিং সেন্টার নেই। তারা অনেকটা সাধারণ পুলিশ কর্মীর মতো ভাবতে পারো, যাদের হাতে বন্দুক আছে। মনে রাখবে প্রত্যেকটা বি সেল একটা করে পুলিশ, এবং পুলিশের হাতে বন্দুক আছে। ওরা যখন মারে তখন হাত দিয়ে মারে না, তারা তখন বন্দুককে ইউজ করে মারে, বন্দুকের গুলি ইউজ করে। ঠিক সেরকমই বি সেলেরা হলো এক একটা করে সেল, তারা তাদের বডির সারফেসে বেশ কিছু বন্দুকের গুলি বা কিছু জিনিস তারা প্রডিউস করে, যেগুলো দিয়ে, বন্দুক দিয়ে তারা প্যাথোজেনকে মারে। সেই বন্দুকগুলো এখানে কারা, অ্যান্টিবডি। অর্থাৎ বি সেলেরা একমাত্র অ্যান্টিবডি তৈরি করে। অ্যান্টিবডি হলো আসলে বন্দুকের গুলি, অর্থাৎ তারা বন্দুকটা নিয়ে আছে কে, সেটা পুলিশ কর্মী, সেটা বি সেল। এবার বন্দুক, সে পুলিশটা এমনি হাত দিয়ে মারছে না, সে গুলি দিয়ে মারছে। অর্থাৎ সে যে গোলাগুলো ছাড়ছে বডিকে ডিফেন্স করবার জন্য, সেগুলো হলো অ্যান্টিবডির গোলা, সে অ্যান্টিবডির বুলেট। সেই বি সেলেরা অ্যান্টিবডি প্রডিউস করে, এটা খুব ইম্পর্টেন্ট। এবং
বি সেল দিয়ে যে ইমিউনিটি হয় তাকে বলা হয় হিউমোরাল ইমিউনিটি, বা এইটাকে বাংলায় বলা হয় রস ভিত্তিক ইমিউনিটি। রস বা হিউমেরাল, ফ্লুইড মিডিয়েটেড ইমিউন সিস্টেম, ফ্লুইড মিডিয়েটেড। আর টি সেল দিয়ে যে ইমিউনটা হয়ে যায় তাকে বলে সেল মিডিয়েটেড ইমিউন সিস্টেম। খুব ইম্পর্টেন্ট, ফ্লুইড মিডিয়েটেডের জন্য বি লিম্ফোসাইট, সেল মিডিয়েটেডের জন্য টি সেল মিডিয়েটেড। দেখো টি ইজ এ সেল মিডিয়েটেড ইমিউনিটি, সবাই সেল। টি সেলের ক্ষেত্রে সাপ্রেসার টি, হেল্পার টি, সাইটোটক্সিক টি, সবকটাই সেল, সেল মিডিয়েটেড। সেল তৈরির মাধ্যমে সরাসরি সেলগুলো নিজেরা ব্রাস্ট করছে, নিজেরা খবর দিচ্ছে বা সেলগুলো কন্ট্রোল করছে, সেল। কিন্তু হিউমেরাল ইমিউনিটি পুরো এটাকে ফ্লুইড মিডিয়েটেড, ফ্লুইড, বডিতে ফ্লুইডের মতো ঘোরাফেরা করছে, ফ্লুইড মিডিয়েটেড আর হিউমোরাল ইমিউনিটি বলা হয়। আমাদের অ্যাকুয়াস হিউমার মনে আছে? আইস পড়াতে গিয়ে পড়েছিলাম, আইজের সামনের দিকে থাকে অ্যাকুয়াস হিউমার, পেছন দিকে থাকে ভিট্রিয়াস হিউমার। হিউমার মানে ফ্লুইড, তাহলে ফ্লুইড মিডিয়েটেড হিউমোরাল ইমিউনিটি। তার মধ্যে প্লাজমা সেল, প্লাজমা সেল কাকে বলে? অ্যান্টিবডি তৈরি করার মাধ্যমে, অর্থাৎ যারা কিছুটা কপি, ক্লোন অফ অ্যান্টিবডি। মনে করো একটা বন্দুক, তার অনেকগুলো কপি, সে অনেকগুলো গোলা দিচ্ছে, কপি করছে, গোলাগুলো সবকটা একই রকম, গুলিগুলো। অর্থাৎ একটা বি সেল যদি ইনফেক্টেড হয়, সে বি সেল অ্যান্টিবডি তৈরি করলো, সেই অ্যান্টিবডিগুলোর আবার কপি হয়ে গেল, সেগুলো প্লাজমা সেল, কপি সেল, অ্যান্টিবডির কপি। এর নাম্বার অফ 10টা নর্মাল বি সেল, তার 1000 কপি সেল, সেগুলো হচ্ছে প্লাজমা সেল, মনে রাখবে, সেগুলো কিন্তু অ্যান্টিবডি। আরেকটা হচ্ছে ক্লোনাল বি সেল, মনোক্লোনাল বি সেল, এগুলোকে ক্লোনাল বা মনোক্লোনাল বি সেল এগুলো বলে থাকি, যেটাকে মেমোরি বি সেলও বলা হয়। ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই বি সেলগুলোর মধ্যে অনেকেরই মেমোরি ক্ষমতা আছে। আমি এই মেমোরির ক্ষমতা নিয়ে তোমাদের একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই। মেমোরি থাকলে কি হবে, মেমোরি না থাকলে বা না দেখে থাকলে কি হয়ে যাবে। মনে রাখবে, এই যে টোটাল ইমিউন সিস্টেম আছে, এই ইমিউন সিস্টেম বিশেষ করে অ্যাকোয়ার্ড ইমিউন সিস্টেম, ইনেটটার কথা বলছি না, আমি অ্যাকোয়ার্ড বলছি। তাহলে যদি বাইরে থেকে প্যাথোজেন ঢোকে, বাইরে থেকে প্যাথোজেন মানে অ্যান্টিজেন বলা হয়, যারা ডিজিজ কজিং এজেন্ট, তাদেরকে ঢুকে গেল, তাদেরকে চিনে নিল, প্রথম অবস্থায় চিনে নিয়ে, একবার চিনে নিয়ে মনে রাখলো, মনে রাখলে তারা যদি পরে আবার অ্যাটাক করে, তবে তারা খুব বেশি পরিমাণে ডিজিজ কিছুতেই সিমটম করতে দেবে না। আর যদি ফার্স্ট টাইম অ্যাটাক করে, তাহলে কিন্তু ডিজিজের সিমটম দিয়ে তারপরে বডি সেটাকে মনে রাখবে, তারপরে সেকেন্ড টাইম অ্যাটাক করলে তারা সেটাকে অ্যাটাক করতে পারবে। কিন্তু কিভাবে? বাইরে থেকে কি ধরনের প্যাথোজেন সেটা তো আমার বডি চেনে না। যদি যত বেশি দেখা যাবে বডি ডিজিজড হবে বাইরে থেকে প্যাথোজেন, এবং তারপরে যদি আমরা রোগ সেরে যায়, দেখা যাবে আমরা বেশি ইমিউনিটি গ্রো করি, কারণ তাদের এগেনস্টে আমার বডিতে প্রচুর মেমোরি সেল, মনে রাখা সেল গ্রো করে বসে থাকে। যদি মেমোরিতে থেকে যায় তাহলে অনেক বেশি ফাইট করা ইজি হয়ে যায়। তোমার কাছে একটা গল্প বলি। মনে করো একটা রেল স্টেশনে গেছো, সেখানে গিয়ে তুমি একটা পোস্টার দেখেছো, যে পোস্টারের মধ্যে কোনো একজন লোকের কথা বলা আছে যে কাউকে কোনো কিছু খাইয়ে বেহুশ করে দিয়ে তাদের টাকা পয়সা হাতিয়ে নেয়, তার একটা ছবি দেখানো আছে। এরকম এই লোকটিকে চিনে রাখো। এবার ট্রেনে যেতে 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 তুমি গিয়ে দেখলে যে সেখানে ওরকমই দেখতে আরেকটি লোককে তুমি খুঁজে পেলে। সেই লোকটি কামরা যেখানে বসেছে তাকে থেকে তুমি চিনে ফেললে। আগে তোমাকে চেনানো হলো, তুমি পোস্টারে চিনে গেছো, দেখেছো, দেখে নিয়ে সেই লোকটাকে চিনে তুমি তার ধারে কাছে আসবে না, তুমি সাবধান হয়ে যাবে। তাই সাবধানের বার নেই, তুমি সাবধান হয়ে গিয়ে হয়তো সেখানে বসবে না, বা সেখান থেকে দূরে চলে যাবে, বা কাউকে অ্যাওয়ার করবে। সবাইকে তো তুমি অ্যাওয়ার করতে পারবে না, যে কটা লোককে, তোমার ফ্যামিলি, আত্মীয় স্বজন, আশেপাশের লোককে অ্যাওয়ার করে দিলে, কিন্তু তার থেকে বেশি তুমি অন্য কোথাও সেফ জায়গায় গিয়ে বসলে। তারপরের দিন হয়তো তুমি পরের দিন কখনো শুনলে যে যেখানে গিয়ে তুমি বসছিলে সেখানে কাউকে বেহুশ করে নিয়েছে এবং সে তার মালপত্র নিয়ে লুটে চলে গেছে। তুমি তখন বের করে, বাবা আমি তো বেঁচে গেছি। কেন তুমি বেঁচে গেলে? কারণ তুমি আইডেন্টিফাই করেছো, মেমোরিতে রেখেছো, তার ফলে তুমি সাবধান হয়েছো। কিন্তু বাকি লোকেরা হয়তো সেই ছবি বা সেই লোকটিকে চেনেনি, তাকে ওই লোকটি কোনো নেশার বিস্কুট টিস্কুট খাইয়ে বা চা খাইয়ে তাকে বেহুশ করে দিয়ে তাকে সম্পূর্ণভাবে লুটে চলে গেছে। এই যে বিষয়টা তুমি গল্পের আকারে বুঝলে, অর্থাৎ ওই যারা লুটের শিকার হয়েছে তারা চেনেনি, তাই তারা এরকম ভাবে সাফার হয়েছে। আর তুমি চিনে নিয়েছো বলে তুমি সাফার হলে না, তোমার মেমোরিতে বেটার বলে তুমি অ্যাটাক করতে পেরেছো। এইভাবে মেমোরি কিছু সেল আছে আমাদের বি সেলের মধ্যে, সব সেল না কিন্তু, কিছু বি সেল মেমোরি ভালো,
কিছু সেলের মেমোরি ভালো নয়। আজকে এই ক্ষেত্রে তোমাদের বলে থাকি যে করোনা ভ্যাকসিন যেটা ইনভেন্ট করা হচ্ছে, সেই করোনা ভ্যাকসিনের মধ্যে গিয়ে কি আসছে যে করোনা ভ্যাকসিন নাকি মেমোরিতে রাখতে পারছে না। তারা বি সেল টি সেলকে অ্যাক্টিভেট করছে, 3 মাস 4 মাস অ্যাক্টিভেট থাকছে, কিন্তু এরা যদি লং মেমোরিতে রাখতে পারত তাহলে করোনা যদি আবার অ্যাটাক করত তার যে ভাইরাসটি, তাহলে তারা খুব সহজে ফাইট করতে পারত। ভ্যাকসিনের রোলটা তো এরকমই, তাকে মনে করিয়ে দেওয়া হয়। কারণ আমি এরপরে তোমাদের যখন টিকাকরণ বা অ্যাক্টিভ ইমিউনিটি নিয়ে বলবো সে সময় বিষয়টিকে আরেকটু পরিষ্কার বুঝতে পারবে। এগুলো আমার ডিসকাশন, ভালো করে মাথায় রাখতে হবে যে চিনে নিতে পারলে আমরা সাবধান হয়ে যাব, না চিনলে কিন্তু আমরা সাবধান হতে পারি না। এইভাবে আমাদের তাহলে ওভারঅল এই স্ট্রাকচার থেকে আমাদের ইমিউন সিস্টেমের একটা বড় হাতিয়ার বা গোলাটাকে নিয়ে আমরা আলোচনা করব, তার নাম হলো অ্যান্টিবডি। অ্যান্টিবডি অ্যান্টিবডি আসলে অ্যান্টিবডি হলো বি সেল। বি সেলের একটা বাইরের ওয়াল সেল মেমব্রেন থেকে রিলিজড হওয়া কিছু গুলির মতো কিছু ওয়েপেন, কিছু হাতিয়ার, এক একটা করে স্পেশাল প্রোটিন, সেই প্রোটিনগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। এই ছকটা কিন্তু তোমাদের কাছে খুবই ক্লাসিক ছক, এবং ক্লাসিক এই ডিসকাশনটা যদি মনে রাখো তোমাদের দারুণ হেল্প হবে এই ইমিউনিটি সিস্টেমটাকে ভালো করে বুঝতে গিয়ে। চলো আমরা এখানে কিছু ইনফরমেশন দিয়ে রেখেছি। আমরা হেল্পার টি সেল assist the immunity process by helping other cells in immune system to achieve an effective immune response, এটা অলরেডি বলে দিয়েছি। সাইটোটক্সিক সি সেল যারা টক্সিসিটি দিয়ে যায়, ডিটেক্টস কিলস ইনফেকশন ইন ইনফেক্টেড বডি সেল বাই রেস্ট্রিক্টিং দ্য সেলস, টি সেলকে তারা মেরে ফেলে দেয়। সাপ্রেসার টি সেল ওভার ইমিউনিটি থেকে তারা আটকে দেয়, আগে বলেছি। বা গার্ডস এগেইনস্ট দ্য ওভার প্রোডাকশন, ভালো করে দেখো, ওভার প্রোডাকশন অফ অ্যান্টিবডিজ অ্যান্ড ওভার অ্যাক্টিভিটি অফ সাইটোটক্সিক সেল। ওভার অ্যাক্টিভিটি, যে কোনো কাজকে অ্যাক্টিভ ভালোভাবে করা ভালো, কিন্তু ওভার করাটা কখনোই ভালো নয়, সেটা বলেছি। মেমোরি সেল যেটা মনে রাখে, কিছুক্ষণ আগে বললাম রিমেম্বার সেলস, রিমেম্বার দ্য অর্গানিজম দ্য স্টিমুলেটেড বাই দ্য ইমিউন সিস্টেম অ্যান্ড রিমেইন বাই দ্য লিম্ফয়েড টিস্যু। এরা লিম্ফয়েড টিস্যু এরা মাইন্ডে রাখতে পারে, এরা খুবই কাজের, যত বেশি রিমেম্বার থাকবে একবার ডিজিজ হওয়ার পরে সেই ডিজিজটি আবার হবে না। এছাড়া আছে ন্যাচারাল কিলার সেল বা এনকে সেল। এই সেলগুলো কি লিম্ফোটিক, এটা লিম্ফোটিক টিস্যু বা এটাকে বলে লিম্ফোসাইটস উইদাউট রিসেপ্টর, এই সেলের মধ্যে কোনো রিসেপ্টর থাকে না, অ্যান্ড হেল্প টু অ্যাটাক নিউট্রালাইজ দ্য ভাইরাস ইনফেক্টেড টিউমার সেলস। ন্যাচারালি কিলার সেল, এদের কোনো রিসেপ্টর থাকে না, এরা ন্যাচারাল যাকে পাবে, প্যাথোজেন যাকে চেনে না তাকে ইনফেক্ট করে দেবে। আমি খুব একটা ইন্টারেস্টিং কথা এই ক্ষেত্রে তোমাদের বলে দেব, ভালো করে মাথায় রেখো, যে আমাদের বডিতে যখন নর্মাল বডিটা গ্রো হচ্ছে তখন বডির ইমিউনিটি সেল, মনে করো আমার বডিতে বিভিন্ন পয়েন্টে ইমিউনিটি বা ডিফেন্স সিস্টেম বা আর্মি তারা ডিপ্লয় হয়েছে। প্রত্যেকটা আর্মি ক্যাম্পের উপরে একটা করে ফ্ল্যাগ দেওয়া আছে। যেখানে তুমি দেখছো সব জায়গায়, মনে করো ইন্ডিয়াতে বসে আছে, ইন্ডিয়ার মধ্যে প্রত্যেকটা আর্মি ক্যাম্পের উপরের দিকে একদম কতগুলো ফ্ল্যাগ দেওয়া আছে, ইন্ডিয়ান ফ্ল্যাগ বা ইন্ডিয়ান আর্মির ফ্ল্যাগ। এবার বাইরে থেকে কেউ এলো, বুঝলো ইন্ডিয়ান ফ্ল্যাগ আলা টেন্টগুলো তারা ছেড়ে দেবে, অ্যাটাক করবে না। কিন্তু যদি ওই ফ্ল্যাগের মধ্যে কোনো একটা টেন্টে দেখা গেল যে সে অন্য কোনো ফ্ল্যাগ তুলে ধরেছে, সেটা আমাদের বিদেশি ফ্ল্যাগ হতে পারে বা টেররিস্টদের কোনো ফ্ল্যাগ হতে পারে, ইমিডিয়েটলি আমাদের বডির ইমিউন সিস্টেমের সেল বা আমাদের যদি ইন্ডিয়াতে আমরা বলি, তারা সাথে সাথে সেইগুলো ক্যাম্পে গিয়ে তারা জিজ্ঞাসাবাদ করবে বা পুছতাছ হিন্দিতে বলে করবে, করে নিয়ে তাদেরকে জানার চেষ্টা করবে কেন বাবা তুমি এরকম ভাবে ফ্ল্যাগ করলে। এটা খুব ইন্টারেস্টিং বিষয়। যখনই কোনো প্যাথোজেন বাইরে থেকে আমাদের একটা সেলকে অ্যাটাক করার সঙ্গে সঙ্গে আমাদের সেলের মেশিনারিগুলো সেই প্যাথোজেনটা কন্ট্রোল করে নেয়, করে নিয়ে সেভাবে আমি একটা ফ্ল্যাগ হোয়েস্ট করে দেবো, সেটা তার মতো করে সে ফ্ল্যাগ বাইরে তুলে দিল, সেটা কিন্তু আমার বডির বা আমার নিজস্ব ফ্ল্যাগের সঙ্গে মিলবে না। এবং সাথে সাথে এই যে আমাদের ইমিউন সিস্টেমটা সবাই ওই আনআইডেন্টিফাইড ফ্ল্যাগটাকে আইডেন্টিফাই করে, আনআইডেন্টিফাইড ফ্ল্যাগটাকে তুলে ধরে, বলে দেখ কোন ফ্ল্যাগটা আছে সেটাকে আইডেন্টিফাই করো, সেই ফ্ল্যাগটাকে আইডেন্টিফাই সেটাকে ডিস্ট্রয় করো। এইভাবে করে কিন্তু আনআইডেন্টিফাইড ফ্ল্যাগটা যদি, অর্থাৎ বাইরে প্যাথোজেনরা যখন সেলকে অ্যাটাক করে দিয়ে সেই ফ্ল্যাগটা সামনের দিকে তুলে ধরে, সেই ফ্ল্যাগ দেখেই তারা অ্যাটাক করে দিয়ে সেই জায়গায় তারা বম্বিং করে দেয়, সেই জায়গায় তারা গিয়ে গোলাগুলি অর্থাৎ অ্যান্টিবডিকে পাঠিয়ে দেয়, বা যেইভাবে টি সেল পাঠিয়ে দেয়
সেখানে গিয়ে কিলার টি সেল হতে পারে, ন্যাচারাল কিলার টি সেল হতে পারে, বা সাইটোটক্সিক টি সেল হতে পারে, সেই সেলগুলোকে পাঠিয়ে দিয়ে ওই ফরেন যে প্যাথোজেন যুক্ত যে ক্যাম্পটা আছে সেই ক্যাম্পটাকে পুরো ডিস্ট্রয় করে দিয়ে চলে আসে সেই তারই বডিতে। এইভাবে কিন্তু তোমাদের ইন্টারেস্টিং বিষয়টা বুঝতে পারবে। এছাড়া হয়ে গেছে বি সেল। বি সেল নিয়ে তোমাদের আগেই বলে দিয়েছি। প্রিকারসার অফ প্লাজমা সেল। প্লাজমা সেলের প্রিকারসার বলতে স্পেশালাইজড রিকগনাইজ স্পেসিফিক ফরেন অ্যান্টিজেন। ফরেন অ্যান্টিজেনকে এরা রিকগনাইজ করে, অর্থাৎ কিভাবে ওই যে ফ্ল্যাগ গুলো দেখে তারা রিকগনাইজ করে দেয়। প্লাজমা সেল, প্লাজমা সেলও একরকম বায়োকেমিক্যাল ফ্যাক্টরি ডেভেলপড ইনটু দ্য প্রোডাকশন অফ অ্যান্টিবডিজ এগেইনস্ট দ্য স্পেসিফিক অ্যান্টিজেন, সেটাকে ওরা তৈরি করে প্লাজমা সেল। এছাড়া রয়ে গেছে মাস্ট সেল। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অ্যালার্জিক রিয়াকশন। মনে রাখবে মাস্ট সেল নর্মালি আমাদের বডিতে থাকে, এটা ভালোর জন্য থাকে, কিন্তু মাস্ট সেলের অ্যাক্টিভিটিটা তার ওয়ে অফ কিলিং ইজ ব্যাড বলে আমাদের অ্যালার্জিক রিয়াকশন করে। সেই দিক দিয়ে মাস্ট সেলের ডুয়াল ফাংশন, বেটার অথবা ভালো ফাংশনও আছে, খারাপ ফাংশন আছে। দুটো ফাংশনকে আমরা এক্ষেত্রে কম্পেয়ার করে বলতে পারি, কারণ মাস্ট সেল ভালোর জন্য। সে মাস্ট সেলেদের কাজগুলো তোমাদের অ্যালার্জি যখন হবে তখন অ্যালার্জির নলেজের সময় একটু ভালো করে বলবো। এখন তোমরা একটু মনে রেখো মাস্ট সেল কি হচ্ছে। এটা হচ্ছে the inflammatory response which aids to the arrival of leukocytes at the site of infection, secretes histamine and is important for allergic response. হিস্টামিন রিলিজ করে এরা। হিস্টামিনটাও কিন্তু এই যে মাস্ট সেল সে রিলিজ করে। আমাদের মনে রাখো সেই এই অতিরিক্ত হিস্টামিন গুলো যখন বডি যখন রিলিজ করে দিল তখন হয়তো প্যাথোজেনকে কিল করার জন্য, কিন্তু ওভার প্রোডাকশন অফ হিস্টামিন আমাদের অ্যানাফিলেকটিক শক বা অ্যালার্জিক রিয়াকশন দিতে পারে, বডিতে প্যাচ করে দিতে পারে। সেটা অতিরিক্ত করলে আমাদের হাঁচি কাশি বা অ্যালার্জি এই সমস্ত দেখা যায়, তাতে হিউম্যান মারাও যেতে পারে ওভার অ্যাক্টিভিটিতে। সেক্ষেত্রে সাপ্রেসার সেলের দরকার আছে। এই যে হিস্টামিনটাকে বের করে সেকেন্ড এক্সপোজারে, সেটা আমি পরে বলে দেব যে কিভাবে তারা সেকেন্ড এক্সপোজার দিয়ে করে। তখন ওই হিস্টামিনকে বরং আমারই বডির ডিফেন্স মেকানিজমকে বন্ধ করার জন্য অ্যান্টিহিস্টামিন বলে বিভিন্ন সেটজিন বা সেট্রিজিন বলে বিভিন্ন ধরনের ড্রাগ আছে, সেগুলো আমাদের অ্যান্টিহিস্টামিন হিসেবে খেতে হয় ওভার অ্যাকশনটাকে বন্ধ করার জন্য। এছাড়া আছে মনোসাইট, ভেরি ইম্পর্টেন্ট সেল। এটা প্রিকারসার অফ ম্যাক্রোফাজ। ম্যাক্রোফাজ তৈরি হয় এই মনোসাইট থেকে। ম্যাক্রোফাজ সব থেকে ইম্পর্টেন্ট বলেছি, হাইয়েস্ট তারা ইনেট ইমিউনিটি দেয়। ম্যাক্রোফাজরা হাইয়েস্ট ক্লিনিং করে, বডিকে মেরে ফেলে এবং তার সঙ্গে ক্লিন করে, এনগালফ করে খেয়ে নেয়, বডি ব্লাডকে পিউরিফাইও করে দেয় ম্যাক্রোফাজ। মনোসাইট আছে। এছাড়া আছে যে ম্যাক্রোফাজটা তৈরি করে গেল, ম্যাক্রোফাজ প্রিকারসার, মনোসাইট ম্যাক্রোফাজ করলো। ম্যাক্রোফাজ দিয়ে কি বলবো, দ্য বডিজ ফার্স্ট সেলুলার লাইন অফ ডিফেন্স, ফার্স্ট লাইন অফ ডিফেন্স, ভালো করে মনে রাখো। এবং এখান থেকে এগেইনস্ট বি সেল প্রোডাকশন করে, টি সেল প্রোডাকশন করে, অ্যান্ড এলগালফ অ্যান্টিবডি কভারিং সেল। এরা যেই বডির উপরে অ্যান্টিবডি, মনে করো বাইরের কোনো সেল আছে, যে সেলগুলোর উপরে আমাদের অ্যান্টিবডি ঘিরে ধরেছে। কেন অ্যান্টিবডি ঘিরে ধরেছে, মানে একটা সেলের মধ্যে বাইরে থেকে প্যাথোজেন এন্ট্রি নিয়েছে, সেই প্যাথোজেনগুলোকে ব্রাস্ট করতে না দেওয়ার জন্য কিছু অ্যান্টিবডি ঘিরে ধরেছে। সেই অ্যান্টিবডিকে চিনে নিয়েছে, আলাদা ফ্ল্যাগ তৈরি করে দিয়েছে, তাকে চিনে নিয়েছে ম্যাক্রোফাজ। ম্যাক্রোফাজ চিনে বলছে কি আমি একটা একটা করে মারবো না, হোল সেল যার মধ্যে প্যাথোজেনের অ্যাক্টিভিটি আছে সেটার মধ্যে ব্যাকটেরিয়াল ওই যে অ্যান্টিবডিগুলো পুরো যখন গুলি দিয়েছে সেই গুলিগুলো ভেতরে ঢুকতে পারেনি, সেলের বাইরে লেগে ধরেছে, পুরো সেলকে ঘিরে ধরেছে। কোন সেলকে, ওই ব্যাড সেলটাকে। আমারই বডির একটা সেল যেই সেলের মধ্যে প্যাথোজেন এন্ট্রি করে ফেলেছে, সেই সেলটি আর এখন আমার ভালো কাজ করবে না। সেই সেলের মধ্যে মানে একটা উগ্রপন্থীর ক্যাম্প, সেই উগ্রপন্থী ক্যাম্পের মধ্যে উগ্রপন্থী জমা হয়েছে, টেররিস্ট জমা হয়েছে। এবার টেররিস্টকে একটা একটা করে মারা প্রবলেম, পুরো টেররিস্ট ক্যাম্পটাকে উড়িয়ে দাও। কিভাবে বুঝতে পারছি, সে টেররিস্টটা ফ্ল্যাগ তুলে দিয়েছে এবং সেই টেররিস্টের ফ্ল্যাগের মধ্যে আমরা গুলি করেছি, সেই গুলি গিয়েও লাগেনি। গুলি মানে অ্যান্টিবায়োটিক, সেই অ্যান্টিবায়োটিক দিয়ে আমার বডিটা চিনে নিয়েছে। এদের তো চোখ নাক কান মুখ নেই, তারা ওই অ্যান্টিবডিগুলো চিনেছে। চিনে নিয়ে ম্যাক্রোফাজ যখন বুঝেছে এটা একটা টেররিস্টের বাড়ি, এবার ম্যাক্রোফাজ গিয়ে পুরো টেররিস্টের বাড়ি শুদ্ধ তাকে এনগালফ করে খেয়ে নিয়েছে। আশা করি এই ইনফরমেশনগুলো তোমাদের ইমিউনিটিকে বুঝতে খুব সাহায্য করবে, সেভাবে আমরা এই স্লাইডগুলো তৈরি করেছি। এবার আমরা
এই টাইপসের মধ্যে যেগুলো অলরেডি বলে দিয়েছি সেগুলো আমি একটা স্লাইডের মাধ্যমে লিখেছি, সেগুলো পরপর তোমরা তাড়াতাড়ি বলে যাব, লিখে নিও। আমি আগেই বলেছি ইনেট ইমিউনিটি, ইনবর্ন ইমিউনিটি, নন স্পেসিফিক ডিফেন্স আগেই বলেছি, অ্যাকোয়ার্ড ইমিউনিটি বা ইমিউনিটি অ্যাকোয়ার্ড আফটার বার্থ, বার্থে বা জন্মের পরে, এগুলো প্যাথোজেন স্পেসিফিক আমি আগেই বলেছি, এগুলো নির্দিষ্ট। এবারে ইনেট ইমিউনিটি নিয়ে আর কিছু ইনফরমেশন আছে। ফিজিক্যাল ব্যারিয়ার, এটাকে আগে বলেছি। দেন ফিজিওলজিক্যাল ব্যারিয়ার, ফিজিক্যাল অ্যান্ড ফিজিওলজিক্যালের মধ্যে ডিফারেন্স কি? ফিজিক্যাল মানে সরাসরি ফাইট করছে, ফিজিওলজিক্যাল মানে ফিজিওলজি মানে এদের ফাংশন, অর্থাৎ যেগুলো আমাদের ফাংশনালি বডিকে সেভ করছে। সেলুলার ব্যারিয়ার, সাইটোকাইন ব্যারিয়ার, সাইটোকাইন এগুলো ইনেট ইমিউনিটি, সাইটোকাইন রিলিজ করে। এই যে আমরা এখন কোভিড করোনা নিয়ে বারবার ডিজিজের ক্ষেত্রে বলবো, মনে রাখবে যখন কোভিড বা করোনা অ্যাটাক করবে এবং কোভিড এসে যাবে, তখন আমাদের লাংসের মধ্যে দিয়ে প্রচুর পরিমাণে সাইটোকাইন এগুলো রিলিজ করে। সাইটোকাইন ঝড়, সাইটোকাইনের স্টর্ম আসবে, ন্যাচারালি এগুলো আমার বডিতে আছে। অনেক সময় এই ওভার সাইটোকাইন বডিতে অতিরিক্ত অ্যালভেলের মধ্যে ফ্লুইড জমা করে দেবে, তার জন্য হিউম্যান বিং খুব তাড়াতাড়ি মারা যেতে পারে লাংসের শ্বাস প্রশ্বাসের বা অক্সিজেনের কমে যাওয়ার কারণে। জানো অক্সিমিটার দিয়ে সেজন্য অক্সিজেন মাপায়, খুব তাড়াতাড়ি বডিতে অক্সিজেনটা লেভেলটা ডাউন হয়ে যায়। অক্সিমিটারের পরিমাণ তোমরা যেন 95 এন্ড অ্যাবাভ থাকলে ভালো, 95 এর নিচে 90 বা কিছুতে কমে গেলে, যদি তার অন্য কোনো ডিজিজ বা ন্যাচারাল না থাকে, তাহলে নর্মাল বডিতে যদি 90 নিচে নেমে যায়, খুব তাড়াতাড়ি আমাদের বডি অক্সিজেনের কমির কারণে বডি কিন্তু তাড়াতাড়ি আমাদের ডিঅ্যাক্টিভেট করে যায় বা মানুষ মারা যেতে পারে। ইনেট ইমিউনিটি কিন্তু এগুলো, সাইটোকাইন ব্যারিয়ার অলসো একটা ইনেট ইমিউনিটি তোমাদের বলে দিলাম। এবারে কিছু ইনফরমেশন আছে ফিজিক্যাল ব্যারিয়ার নিয়ে, তোমাদের অলরেডি অনেকগুলো কথা বলেছি। স্কিন, লিনিয়ার ব্যারিয়ার, রেসপিরেটরি সিস্টেম, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল, অ্যাসিডস, ইউরোজেনিটাল ট্র্যাক্ট। এই ফিজিওলজিক্যাল সম্পর্কে বলেছি, তাদের ফাংশন নিয়ে বলেছি, যেমন স্টমাক অ্যাসিড, মাউথ স্যালিভা, টিয়ার্স, এগুলো ফিজিওলজিক্যাল ব্যারিয়ার। ফিজিক্যাল মানে ডিরেক্ট যাকে টাচ করতে পারি, অ্যাসিড এদের টাচ করতে পারি না, এদের ফাংশনালি কাজ করে বলে এদেরকে আমরা ফিজিওলজিক্যাল ব্যারিয়ার বলি, এগুলো নিয়ে অলরেডি বলে দিয়েছি। সেলুলার ব্যারিয়ার নিয়ে তোমাদের লিউকোসাইটস, মনোসাইট, লিম্ফোসাইট, ম্যাক্রোফাজ, অলরেডি এদেরকে নিয়ে তোমাদের বলে দেওয়া হয়েছে। তাদের এই যে দুটো আমাদের লিম্ফোসাইট, মনোসাইট, তাদের চেহারা দেখিয়ে দেওয়া হয়েছে। সাইটোকাইন ব্যারিয়ার, এটার খুব ইম্পর্টেন্ট কথা বলে দিয়েছি, এটা মনে রাখবে, মাথায় রাখতে হবে। সাবস্টেন্স সিক্রেটেড বাই সার্টেন সেলস অফ ইমিউন সিস্টেম হুইচ এফেক্টস আদার সেল। মনে রাখবে, সিক্রেট, এটা সাবস্টেন্স সিক্রেটেড বাই সার্টেন সেল অফ ইমিউন সিস্টেম। ইমিউন সিস্টেম যেটা আমার বেটার সিস্টেম, বেটার সেল, সেই সেল থেকেই কিছু কেমিক্যাল রিলিজ করে, তাকে সাইটোকাইনস বলা হয়। সাইটোকাইন ভালোর জন্য, ওভার প্রোডাকশন হয়ে যাওয়া আবার খারাপ আছে, সেখানে সাপ্রেসার টি সেলকে কাজ করতে হয় ওভার প্রোডাকশন বন্ধ করার জন্য। যদি কারোর সাপ্রেসার টি সেলটা খারাপ হয়, তাহলে ওভার প্রোডাকশনের জন্য, ওভার ইমিউনিটির জন্য, হাইপার অ্যাকশন অফ ইমিউনিটির জন্য আবার একটা প্রবলেম ক্রিয়েট করতে পারে। তাহলে ইমিউনিটি একটা দোধারী তলোয়ার, আসতে যাতে দুদিকে কাটে, কিন্তু ব্যালেন্সে চলাটা সবসময় ভালো। কারণ এদের তো সেন্স নেই, আমার বডির এদের চোখ, নাক, কান, মুখ, এদেরকে ট্রেনিং দেওয়ার মতো জায়গা নেই। একটাই ট্রেনিং সেন্টার আছে, সেটা থাইমাস গ্ল্যান্ড, কিন্তু যত মানুষ বড় হয় তাই থাইমাস গ্ল্যান্ডের অ্যাক্টিভিটি কমতে থাকে। হ্যাঁ, কারণ দেখা যায় একটা বাচ্চা ছেলে, তাকে ছোটবেলায় অনেক বেশি টিকা দেওয়া যায়, বড় হয়ে তার টিকা দেওয়ার দরকার হয় না, বডি যে সিস্টেম আছে সেইভাবেই তাকে ছেড়ে দিতে হয়। ইনফেকশন প্রিভেন্টস ভাইরাল ইনফেকশন অ্যান্ড নন ইনফেক্টেড সেলস। সাইটোকাইন স্টর্ম ছেড়ে দেয় কিভাবে? সাইটোকাইনের মধ্যে একটা উল্লেখযোগ্য আছে, তোমাদের ইন্টারফেরনের কথা বলেছি। ইন্টারফেরন একটা এই ধরনের সাইটোকাইন। ইন্টারফেরন আগেই বলেছি, ভাইরাস যখন যেই সেলটা অ্যাটাক করে, সেই সেলটা তো মরে যায়, মরে যাবার আগে সে কিছু গ্লাইকোপ্রোটিন রিলিজ করে দেয় ইন্টারফেরন। সেই ইন্টারফেরনগুলো বাকি সেলগুলোতে গিয়ে তাদেরকে জানিয়ে দেয় যে বাকি সেলগুলো যেন সেফ হয়ে থাকে। কিন্তু সেটা যদি ওভার হয়ে যায়, তখন সাইটোকাইন স্টর্ম, এটা শুধু কোভিডের ক্ষেত্রে দেখা যায়, আদারওয়াইজ অন্যান্য ক্ষেত্রে এত স্টর্ম আসে না। বা এই কোভিডের ক্ষেত্রে ওভার সাইটোকাইন স্টর্মের জন্য অনেকে কিন্তু তাদের ভেন্টিলেশনে নিয়ে গিয়ে তারা শেষ পর্যন্ত মারা যেতে দেখা গেছে। এটা মাথায় মনে রাখবে, সাইটোকাইন ইজ বেটার, বাট ওভার প্রোডাকশন ইজ নট অলওয়েজ ইম্পর্টেন্ট। এখন একটা কথা মাথায় রাখতে পারো যে ভাইরাস অ্যাটাক হলে তো ইন্টারফেরন রিলিজ হবেই, কিন্তু মনে রেখো ইন্টারফেরন হলো হোস্ট স্পেসিফিক, তারা ডিজিজ স্পেসিফিক নয়। হোয়াট ইজ দ্য মিনিং অফ হোস্ট স্পেসিফিক? হোস্ট মানে আজকে আমার বডিতে যে ধরনের ইন্টারফেরন রিলিজ হবে, তোমার বডিতে অন্য ধরনের ইন্টারফেরন রিলিজ হবে।
তোমার বডির ইন্টারফেরন আমার বডিতে কাজ করবে না, আমার বডির ইন্টারফেরন তোমার বডিতে কাজ করবে না। তাই হোস্ট, আমি একজন হোস্ট, তুমি একজন হোস্ট, আরেকজন একজন হোস্ট, এইভাবে ভিন্ন ভিন্ন হোস্টে সাইটোকাইন যদি সেটা কাজ করতে, এই নিয়ে রিসার্চ করতে হবে। তোমরা যারা পড়াশোনা করছো, তো আমরা আস্তে আস্তে এমন কোন ইন্টারফেরন আমরা আর্টিফিশিয়ালি ডেভেলপ করতেই পারি যেই ইন্টারফেরন গুলো দিয়ে আমরা একটা কমন ইন্টারফেরন বানালাম, যদি ভাইরাস অ্যাটাক করার পরে বা ভাইরাস অ্যাটাক করার আগেই যদি ইন্টারফেরন গুলো আমরা বডিকে দিয়ে দিতে পারি, তাহলে সেলগুলো ইন্টারফেরন দিয়ে প্রোটেক্টেড হয়ে থাকতে পারে। তাহলে এটা রিসার্চের দরকার আছে, কিন্তু এখনো পর্যন্ত দেখা গেছে ইন্টারফেরনরা হলো সবসময় হোস্ট স্পেসিফিক। কাজেই একটা ডিজিজের এগেনস্টে যে ইন্টারফেরন রিলিজ করছে, একজন কোভিড পেশেন্টের একটা ইন্টারফেরন আরেকজনের বডিতে সেটা কাজ নাও করতে পারে, সেটা তার বডির ফুড, তার বডির মেকানিজমের উপরে নির্ভর করবে। কিন্তু আমরা চেষ্টায় আছি, আমাদের এই মেডিকেল ফিল্ড চেষ্টায় আছে এই ইন্টারফেরনটাকে আরো কিভাবে, সাইটোকাইন ব্যারিয়ারটাকে আরো কিভাবে আরো হোস্ট স্পেসিফিক না করে ডিজিজ স্পেসিফিক করে তাকে আরো সুন্দর এফিকেশিয়াস করে দেওয়া যায়। তাহলে আমরা এই যে বলেছিলাম যে নিউক্লিয়ার ওয়েপেন থেকে ডেঞ্জারাস এই যে ভাইরাল অ্যাটাক, সেই ভাইরাল অ্যাটাক থেকে আমরা বাঁচতে পারবো ইন ফিউচারে। তাই বায়োলজি নিডস মোর রিসার্চ, মোর। আমি তোমাদের কাছে ওয়েটা দেখিয়ে দিলাম, তোমাদের কাছে কোশ্চেন দিয়ে দিলাম যে কিভাবে আমরা এইভাবে নতুন করে আমরা আবার এই আমাদের সায়েন্সের জগতে গিয়ে, বায়োলজির জগতে গিয়ে, আমরা রিসার্চের মধ্যে দিয়ে গিয়ে এই ধরনের অ্যাক্টিভিটিগুলোকে আরো বেশি পরিমাণে মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি এগুলোকে আরো 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 ডেভেলপ করতে পারি এই নলেজগুলো। তাই আশা করি এই নলেজটা তোমাদের ভালো লাগছে। এবার আমরা অ্যাকোয়ার্ড ইমিউনিটিটাকে তোমাদের আরেকটু স্পেসিফিক্যালি বোঝানোর চেষ্টা করছি। প্রাইমারি রেসপন্স অ্যান্ড সেকেন্ডারি রেসপন্স, দুটো শব্দ আমাদের মধ্যে শিখতে হয়। একটাকে বলে প্রাইমারি রেসপন্স, আর একটাকে বলে সেকেন্ডারি রেসপন্স। মনে রেখো, খুব ইম্পর্টেন্ট কথা, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি। এইটা বোঝাতে গিয়ে আমার কিছু স্লাইড অ্যানিমেশন তোমাদের সামনে তুলে ধরছি, এটা একটু গল্পের আকারে শুনে নাও, আশা করি ভালো লাগবে। অ্যাকোয়ার্ড ইমিউনিটি লেখাটা যদি একটু পড়ে নিই, ক্রিয়েশন অফ মেমোরি অফ ডিজিজ কজিং অর্গানিজম, ভাইরাস এবং ব্যাকটেরিয়া। কথাটা কি আমি একটু বোঝানোর চেষ্টা করি। ধরো এই একটা বিরাট বড় একটা বিল্ডিং আছে, তাকে প্রোটেকশন করার জন্য এই যে আমাদের এখানে একজন সিপাহী দাঁড়িয়ে আছে, একজন সিপাহী, আমার বডির নর্মাল যেটা ন্যাচারাল ইমিউন সিস্টেম, যেটা ইনবর্ন ইমিউন সিস্টেম, একটাই সিপাহী। এবার সেই সিপাহীটা সারাক্ষণ বসে আছে বসে আছে বসে আছে, এরপরে একজন প্যাথোজেন বা অ্যান্টিজেন বাইরে থেকে আসছে একে অ্যাটাক করবার জন্য, এবং প্যাথোজেনটা এলো, প্যাথোজেনটা এসে একে অ্যাটাক করে দেখা যায় এ তো খুব অল্প, খুব একটা বেশি প্রিপেয়ার নয়, এ হয়তো আধা ঘুমোচ্ছে বা একটু রিল্যাক্টেন্ট হয়ে আছে, ও কিন্তু এরই মধ্যে ঢুকে যাবে। দেখো এ ধীরে ধীরে আসছে, এ ধীরে ধীরে এসে ওকে কিন্তু ফাইট করবে। দেখো ওর থেকে অনেক বড়, এ ফাইট করার পরে এই ছোট ইমিউন সিস্টেমটা ওর সঙ্গে ফাইট করার চেষ্টা করছে, প্রচুর পরিমাণে ফাইট করছে। ফাইট করে দেখা গেল এই ইমিউন সিস্টেমটা ব্যর্থ হয়ে গেল। ব্যর্থ হয়ে যাওয়ার পরেই সে করে দিল কি, এই বাড়িটায় ঢুকে গিয়ে সে বাড়িটার হার্ম করলো, বাড়িটা থেকে চুরি করলো, বাড়িতে কোনো ক্ষতি করলো, কাউকে মেরে দিল, মেরে দিয়ে চুরি করে বেরিয়ে চলে গেল। কিন্তু ও যখন এইভাবে ফাইটটা করছে, তখন ওর হইচই শুনে, ও যখন চিৎকার চেঁচামেচি করছে, ও যখন হইচই করছে, তখনই ওকে দেখেই আরো কিছু সৈন্য সামন্ত এসে গেল। স্বাভাবিকভাবে ওর চিৎকার চেঁচামেচিতে তখন কি করলো, সে একে পুরো ফাইট করে দেহ থেকে, বডি থেকে বের করে বা এই অঞ্চল থেকে বের করে পাঠিয়ে দিল। এই যে ইমিউন সিস্টেমটা এলো প্রথম অবস্থায় ফার্স্ট অ্যাটাকের ক্ষেত্রে, এটা হচ্ছে প্রাইমারি রেসপন্স। ফার্স্ট অ্যাটাক ডিটেক্টেড বাই সোলজার্স ইজ কল্ড প্রাইমারি রেসপন্স। এটাকে আমরা প্রাইমারি রেসপন্স বলে থাকি। এরপরে যদি আবার এই প্যাথোজেনটা ঢুকতে যায়, তখন গিয়ে এই প্রত্যেকটা লোক কিন্তু চিনে নিয়েছে ওকে, ওকে কিছুতেই ঢুকতে দেবে না, একটু হার্ম করতে দেবে না, এবং সাথে সাথে ওকে ফাইট করে ওকে পাঠিয়ে দেবে। ওকে বলবে তুমি যাও বাবা, আমি প্রোটেকশন দিয়ে রেখেছি। আমার বডির ইমিউন সিস্টেম এভাবে ডিফেন্স দিয়ে থাকে। এবার আসি সেকেন্ডারি রেসপন্স। প্রাইমারি রেসপন্স কাকে বলা হয়? লো ইন্টেন্সিটি থাকবে, কারণ দেখো ওই যে একটা সৈন্য ছিল, সে ইন্টেন্সিটিটা বেশি, সে হইচই করলো, সে কিছুটা ক্ষতি করলো, প্যাথোজেন এনকাউন্টার ফার্স্ট টাইম, এবং সে কিছুটা ক্ষতি করতে পারে। কিন্তু তার ওই হইচইতে যখন অনেকগুলো লোক চলে এলো, তখন গিয়ে তাকে আবার অ্যাটাকটা বেশি করে দিল। সেকেন্ডারি রেসপন্স হয়ে যাবে সব সময় হাই ইন্টেন্স অ্যাকশন। একেবারে বুঝতে পেরেছো,
হাই ইন্টেন্সিটি পারপাসে হয়ে যাবে। সেম প্যাথোজেন যদি সেম প্যাথোজেন আসে, এনকাউন্টার সেকেন্ড টাইম থাকলে, মনে করো আদার প্যাথোজেন আসলে হবে না, কারণ ওকে তো চিনেছে, অন্য লোকটা সে বাড়ির ক্ষতি করবে কি ভালো করবে সে তো জানে না। সেম প্যাথোজেন আসলে, দেখো প্যাথোজেনটাই কিন্তু সেমই আছে, অর্থাৎ চোটটা একই আছে, প্যাথোজেনটা সেম, ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেম প্যাথোজেন হলে সেকেন্ডারি রেসপন্স সবসময় ভালো কাজ করবে। ইমিউনিটি সেকেন্ডারি রেসপন্স ইজ অলওয়েজ বেটার, কাজ করে। মেমোরি অফ ফার্স্ট এনকাউন্টার ইজ স্টোরড, এই যে প্রথম অবস্থায় ওর মনে করেছিল যে এনকাউন্টারটা হয়েছিল, সেই এনকাউন্টারটা মনে করাতে দ্বিতীয়বার অ্যাকশনটা খুব বেশি হলো, রোগ কিছুতেই তার আর হবে না, সেকেন্ডারি ইমিউনিটি ইজ ডেভেলপ and body is completely protected, and here our house is completely protected. When real attack of chicken pox happen, the body is fully prepared to fight. এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এটার ক্ষেত্রে দেখা যায় মেমোরিতে একবার যদি কারো চিকেন পক্স হয়, দেখা যায় আর দ্বিতীয়বার তার চিকেন পক্স হচ্ছে না, কারণ প্রথম অবস্থায় হার্ম করার পরে ইমিউনিটি ডেভেলপ করেছে, সেই ইমিউনিটি চিকেন পক্সকে চিনে নিয়েছে এবং বডিতে দ্বিতীয়বার ঢোকার আগেই তাকে সরিয়ে দেবে। আমাদের যে টিকা সিস্টেম বা টিকা বলতে গেলে যে আমাদের ভ্যাকসিনেশন সিস্টেম এভাবে কাজ করে, আমি ভ্যাকসিনেশন নিয়ে একটু পরে তোমাদের আলোচনা করে দেব। এবার আমরা হাউ আর রেসপন্স ক্যারিড বাই বডি, ক্যারিড আউট বাই দ্য বডি, বডি কিভাবে রেসপন্স করে। আমি এই রেসপন্সের ক্ষেত্রে এই যে গুলি বা এই যে আর্মটা ইউজ করেছিল, এই যে পুলিশম্যানটার হাতে আর্মটা ছিল, আর্ম থেকে যে গোলাগুলো বেরিয়ে আসছিল, এই যে গুলিগুলো, এগুলো কিন্তু আসলে অ্যান্টিবডি। এই গুলিগুলো দিয়ে তারা একে অ্যাটাক করে, অ্যান্টিবডি। এরা শুধু শুধু গুলি তো না, প্রচন্ড রূপে গুলি মারবে, অ্যাটাক করবে, আসলে এরাই হলো অ্যান্টিবডি। এখন তোমাদের আমি এই অ্যান্টিবডির স্ট্রাকচার নিয়ে আলোচনা করে দেব, কিরকম ভাবে অ্যান্টিবডিরা ফর্ম করে। শুরুতে আগেই বলেছি অ্যান্টিবডি ফর্ম করে সবসময় হিউমারাল ইমিউনিটি দেয়, বি লিম্ফোসাইট থেকে, বোন ম্যারো থেকে তৈরি হয়, ডিরেক্টলি ব্লাডে চলে আসে। এদের থাইমাসের মতো এদের কোনো ট্রেনিং বা কিছু নেই, নর্মাল পুলিশ কর্মীর মতো যাদের পড়াশোনা একটু কম থাকে সেই পুলিশ কর্মীর মতো হাতে তাদের বন্দুক দিয়ে দিয়েছে, সে বন্দুক থেকে গুলি ছুড়ে মারছে, এবং সেই গুলিগুলো কেমন হয় দেখতে সেগুলো তোমাদের সামনে এখন ডিসকাস করি। এই নিয়ে কিন্তু এক্সামে ম্যাক্সিমাম কোশ্চেন আসে অ্যান্টিবডি রিলেটেড, অ্যান্টিবডি বি সেল থেকে বেরোনো একটা ওয়েপেন, মনে রাখবে। লিম্ফোসাইটস হেল্প টু প্রডিউসিং ইমিউন রেসপন্স বাই দ্য বডি, কিরকম আছে, বি লিম্ফোসাইট থেকে তৈরি হয়, প্রডিউসেস অ্যান্টিবডিজ ইন রেসপন্স টু প্যাথোজেন। মনে রাখবে প্যাথোজেন যদি না বডিতে এন্ট্রি নেয়, নতুন করে এই ধরনের গোলাগুলি তৈরি হবে না বা স্পেসিফিক গুলি তৈরি হবে না, স্পেসিফিক অ্যান্টিবডি তৈরি হবে না। আর টি লিম্ফোসাইট আগেই বলেছি থাইমাস গ্ল্যান্ডে থেকে হেল্প বি লিম্ফোসাইট টু প্রডিউস অ্যান্টিবডিজ। টি লিম্ফোসাইটের মধ্যে কোন লিম্ফোসাইটটা, ওই যে হেল্পার লিম্ফোসাইট, সেটা কিন্তু বি লিম্ফোসাইটকে তারা উদ্দীপিত করে, বলে তুমি গুলি আরো ভরে নিয়ে যাও, তুমি যে তোমার পকেটে গুলি নিয়ে যাচ্ছ সে একটা দুটো গুলি নয়, তুমি এক বাঞ্চ তোমার টোটা বা গুলি নিয়ে চলে যাও, অর্থাৎ অ্যান্টিবডি নিয়ে চলো। তাই আমরা অ্যান্টিবডি, দুজনই অ্যান্টিবডি প্রডিউস করছে, তাই দিস ইজ দ্য অ্যান্টিবডি, অ্যাকচুয়ালি দিস ইজ দ্য অ্যান্টিবডি, অ্যাকচুয়ালি যে প্রোটিনাস স্ট্রাকচার, এরকম ভাবে এলোমেলো স্ট্রাকচার করে এটাকে দেখানো হয়েছে এখানে, বাট রিয়েলিটিতে এটাকে ড্রয়েবল একটা ইমেজ তোমরা পরের পেজে পাচ্ছ। পরের পেজে এখন আমরা বলতে চলেছি অ্যান্টিবডি নিয়ে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্ট্রাকচার অ্যান্টিবডি। নাও অ্যান্টিবডি কিভাবে কাজ করে সেটা বলে নিয়ে অ্যান্টিবডি স্ট্রাকচারটা বলবো। দেখো তার আগে তোমাদের থাইমাস গ্ল্যান্ডের যে গল্পটি বলেছিলাম সেটা এখানে এই স্লাইডে দেখে নাও। দেখো থাইমাস গ্ল্যান্ডের কিভাবে সে কাজ করে একটু বুঝে নাও। দেখো বডিতে থাইমাস গ্ল্যান্ড কোথায় থাকে, আমাদের বুকের কাছে, সেখান থেকে দু ধরনের টি সেল বেরোয়, তাই না, অনেক ধরনের। একটাকে বলে নন সেলফ টি সেল, অর্থাৎ যে সেলগুলো নন সেলফ, অর্থাৎ বাইরের সেলগুলোকে সে চিনে নিয়ে মনে রাখে, অর্থাৎ তাদেরকে সে অ্যাটাক করবে। আরেকটা হচ্ছে সেলফ টি সেল, অর্থাৎ নিজের বডির সমস্ত সেলগুলোকে সে চেনে, কারণ দেখো এরা তো সকলে অর্গানিজম, বাইরে থেকে যারা আসছে সেও একটা সেল, ভেতরের যে সেল সেও সেল, ভেতরের সেলও নিউক্লিয়াস আদার অর্গানিজম আছে, বাইরের যে সেল ঢুকছে প্যাথোজেন শয়তান বা খারাপ, সেই সেলেরও এই সমস্ত প্রোটোপ্লাজম আছে, দুজনকেই চিনে নিচ্ছে নন সেলফ সেলফ সেলকে। এবার কি করছে, নন সেলফকে কিলস নন সেলফ সেলসকে ওই থাইমাস সেলের থেকে, অ্যান্ড টি সেল গ্র্যাজুয়েটস, এইভাবে টি সেলস গ্র্যাজুয়েট করে বা নিজেদেরকে ট্রেন করে নেয় চেনার জন্য। আর
ওইদিকে কিছু সেল আছে যারা কিল সেলফ সেল, এদিকে কিছু সেলকে তারা কখনো কিল করে, কখন কিল করবে যদি সেই সেলফ সেলগুলোর মধ্যে প্যাথোজেন এন্ট্রি নিয়ে বসে থাকে, মানে উগ্রপন্থী বা টেরোরিস্ট যদি এই সেলগুলোর মধ্যে বসে থাকে এবং সেই সেলগুলোকে এইভাবে সেল ডেথ করে দেয়, তাকে বলে অ্যাপোপ্টোসিস বা সেলফ সেল ডেথ করিয়ে দিয়ে তারা বডিকে ইমিউনাইজ করে। সেলের একটা কাজ ইমিউনাইজ করা, নন সেলফ সেলকে আইডেন্টিফাই করে তাকে মেরে ফেলা, সেলফ সেলকে কখনো ছেড়ে দেওয়া কখনো মেরে ফেলা, এই দুটোই কিন্তু সেলফ সেলের কাজ। কখনো ছেড়ে দেওয়া ভালো সেল তাকে ছেড়ে দেবে, কিন্তু যেই সেলের মধ্যে অলরেডি খারাপ হয়ে গেছে, একটা বাড়িতে একটা সন্তান ভালো আছে তাকে ভালো বলা হচ্ছে, একটা সন্তান খারাপ হয়ে গেছে তাকে দেখা যায় বলছে না তুমি মরে যাও বা তুমি চলে যাও বাড়ি থেকে, তোমাকে দিয়ে আমার ফ্যামিলির ক্ষতি হবে। এই যে সেলফ বাড়িকে প্রোটেক্ট করা হলো সেটা হচ্ছে, সেটাকে বলা সেলফ সেলের প্রোটেকশন। সেলফ সেলের প্রোটেকশন দিয়ে থাকে, থাইমাস গ্ল্যান্ডের টি সেল এটা করে থাকে। বাট বি সেল কি করে কাজ করে সেটা তোমাদের কাছে একটু বলে দিচ্ছি। লার্জ ওয়াই শেপ প্রোটিন স্ট্রাকচার, আমি স্ট্রাকচারটা একটু পরে তোমাদের বলবো। সেই স্ট্রাকচার পড়ার পরে দেখো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট সেল। এই যে একটা সেল দেখতে পাচ্ছ, এই সেলের মধ্যে মাঝখানে নিউক্লিয়াস আছে এবং এই সেলগুলোর মধ্যে অ্যান্টিজেনস অন দা সেল। অ্যান্টিজেন কেন করেছে দেখো, আগেই বলেছি এই ধরনের যে সমস্ত সেল বাইরের প্যাথোজেন দিয়ে অ্যাটাক্ট হয়ে সেই প্যাথোজেনটা করবে ওই সেলটাকে দখল করে নেবে। ভালো ভালো কাজ করছিল যে সেলটা তাকে দিয়ে খারাপ কাজ করাবে। এইদিকে যে যাকে অ্যাটাক করে দেবে বলেছিলাম তার বাইরে একটা ফ্ল্যাগের মতো সে একটা নিশান দিয়ে দেবে, ভাই আমি এই ক্যাম্পটাকে এখন দখল করে নিয়েছি, এখন এর উপরে আমার পতাকা চলবে, আমার কন্ট্রোল চলবে। এইদিকে আবার কি করেছে, এইভাবে অ্যান্টিজেনেরা কিছু কিছু ফ্ল্যাগ বাইরে থেকে এইভাবে তারা উপরে ঝান্ডা লহরানো বলে না, বাইরে থেকে তারা কিছু পতাকার মতো দিয়ে দেবে। এগুলো কিন্তু অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, এপিসি বলা হয়, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। এই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল রয়ে গেছে, এরা সেলটাকে কন্ট্রোল করেছে। এইদিকে কি হবে, এই সেলগুলোকে চিনে নিয়ে কি করবে, দূরের থেকে চিনেছে, এবার কি করবে আমার বডির যে এই সেলের মধ্যে থাকা বা অন্যান্য বি সেল যারা আছে তারা আশেপাশে ঘুরে বেড়াবে। বি সেল মানে যে পুলিশগুলো, তারা একদম গোলা মেরে দেবে। গুলি মেরে দিয়ে কি হবে, অর্থাৎ গুলিগুলো মানে অ্যান্টিবডি, সেই অ্যান্টিবডিগুলো একদম এই যে অ্যান্টিজেনের উপরে বিভিন্ন রিসেপ্টর থাকবে সেই রিসেপ্টরের সঙ্গে খাপে খাপে বসে যাবে। এই যে বসে গেল কি ওয়াই সেল, এই যে ওয়াই শেপ বসে গেল, মনোক্লোনাল অ্যান্টিবডি লকড ইনটু দ্য অ্যান্টিজেন, অ্যান্টিজেনের উপরে লক করে দেবে যাতে অ্যান্টিজেনের কাজটাও বন্ধ হয়ে যায়। এবং আরেকটা কাজ হবে, ও লক করে দিয়ে একটা সিগন্যাল পাঠাবে। দেখো ওয়াইফাই এর মতো একটা সিগন্যাল দিচ্ছে, আমি একটু লাল দিয়ে দেখিয়ে দিই, এই দেখো ওয়াইফাই এর মতো সিগন্যাল দিচ্ছে। কেন সিগন্যাল দিচ্ছে, একদম ধরে রেখে বলছে অন্য অ্যান্টিবডিরা যে চিনে নাও এটাকে, আমি সিগন্যাল দিচ্ছি এই সেলটার মধ্যে কিন্তু এখন অলরেডি অ্যাটাক হয়েছে, বাকি সেলেরা এটাকে অ্যাটাক করো বা ম্যাক্রোফাজ একে খেয়ে নাও, এই সমস্ত সিগন্যালও দিতে থাকবে এবং সঙ্গে করে মোর অ্যান্টিবডি প্রোডাকশনের জন্য একটা সিগন্যাল দেবে। অর্থাৎ এই যে অ্যান্টিবডিটা লেগে গেল, লেগে গিয়ে নানা রকমের সিগন্যাল দিচ্ছে টু প্রোটেক্ট আওয়ার বডি। ওইদিকে অ্যান্টিজেন কিন্তু বুঝতে পারছে না, অ্যান্টিজেন কিন্তু তার বাইরে এপিসি অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল সে কতগুলো ফ্ল্যাগ দিয়ে বলছে আমি দখল করে নিয়েছি। কিন্তু এই দখল করে নেওয়াটা সিগন্যাল দিতে হবে, এই সিগন্যালগুলো ম্যাক্রোফাজ বা বডির অন্যান্য ডিফেন্স সিস্টেম দেখে নিয়ে পুরো সেলটাকে ইনগলফ করে নেবে, করে নিয়ে বডিকে ফ্রি করে দেবে। ভালো করে বুঝে নাও, এটাকে বলা হয় এটা সিগন্যাল সিস্টেম দিয়ে রাখছে। তাই মনোক্লোনাল অ্যান্টিবডি কারা হলো, মনোক্লোনাল অ্যান্টিবডি ইজ ভেরি ইম্পর্টেন্ট। যারা অ্যান্টিবডি থেকে কপি হয়ে যাওয়ার পরে কিছু কপি সেল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের উপরে অবস্থান করে সিগন্যাল দিতে থাকবে, সেই ধরনের অ্যান্টিবডিগুলোকে বলে মনোক্লোনাল অ্যান্টিবডি। যারা স্পেসিফিক্যালি অ্যান্টিজেনকে চিনে নিয়ে তাদের সঙ্গে খাপে খাপ মিলে যায়, তাদের সঙ্গে একদম প্রত্যেকটা অ্যান্টিজেন অ্যান্টিবডি স্ট্রাকচার বোঝাবো, তারা অ্যান্টিজেন ওই খাপে খাপে চিনে নিয়ে তাদেরকে, এদের তো চোখ নাক কান মুখ নেই, এরা তাদের রিসেপ্টরের সঙ্গে ব্লক করে দেবে। ব্লক করে একদিকে ব্লক করে ওই যে টেরোরিস্ট সমাজে টেনটা রয়ে গেছে তাকে বেশি অ্যাক্টিভ হতে দেবে না, তার সঙ্গে সিগন্যাল দিয়ে অন্যান্য সিস্টেমকে গ্রো করিয়ে দেবে, যাতে করে বডির আদার ডিফেন্স সিস্টেম বা আশেপাশে যতগুলো আমাদের আর্মি আছে তারা সজাগ হতে পারে, আরো বেশি পরিমাণে অ্যান্টিবডি রিলিজ করতে পারে, ম্যাক্রোফাজকে খবর দিতে পারে, এইভাবে বডিকে ইমিউনাইজ করে দেয়। খুব ইন্টারেস্টিং নলেজ, আশা করি তোমাদের ভালো লাগছে।
অ্যান্টিবডির স্ট্রাকচারগুলো এখন তোমাদের সামনে আমি একটু তুলে ধরছি। হোয়াট ইজ অ্যান্টিবডি? দেখো, অ্যান্টিজেনেরা কে কিরকম স্ট্রাকচার হবে, কে কিরকমের, তা আমরা কিছু জানি না। এই যে অ্যান্টিজেনদের এরকম যারা বাইরে থেকে প্রবেশ করে তাদেরকে অ্যান্টিজেন বলি। এই অ্যান্টিজেনের এগুলো ডিফারেন্ট টাইপ অফ রিসেপ্টার, শেপগুলো দেখতে পাচ্ছ অনেকটা চাড্ডি বানিয়ানের মতো দেখতে, কিন্তু এদের রিসেপ্টারগুলো শেপ আলাদা, বোঝানোর জন্য এভাবে দেওয়া হয়েছে। কারণ এই অ্যান্টিজেনেরা অ্যান্টিবডি, এদেরকে অ্যান্টিজেনের শেপের সঙ্গে যদি মেলে স্পেসিফিক অ্যান্টিবডি, থাউজেন্ডস অফ অ্যান্টিবডি, 20 ট্রিলিয়ন অ্যান্টিবডি তৈরি হতে পারে। সেই অ্যান্টিবডিগুলো খাপে খাপ যার সঙ্গে স্পেসিফিক্যালি মিলে যাবে তার সঙ্গে মনোক্লোনাল অ্যান্টিবডি মিলে গিয়ে সিগন্যাল সিস্টেম ওরা জারি করতে শুরু করবে। এক একটা অ্যান্টিবডি বা এখন আমি গোলাগুলোকে নিয়ে তোমাদের ডিসকাস করে দেব কিরকম হয় দেখতে হয়। ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো রাখো। প্রত্যেকটা অ্যান্টিবডি আগে লেখাটা পড়ে নিয়ে তোমাদের স্ট্রাকচারটা একটু ভালো করে বুঝিয়ে দেব। লার্জ ওয়াই শেপড প্রোটিন স্ট্রাকচার, বিকজ এই প্রোটিন স্ট্রাকচারের মধ্যে আমাদের 1200 অ্যামাইনো অ্যাসিড থাকে। ভালো করে মনে রেখো, 1200 অ্যামাইনো অ্যাসিড থাকে। লার্জে থাকে 400 করে, আমি একটু পরে বলে দিচ্ছি, তারপরে বুঝতে পারবে। আগে লেখাটা পড়ে নি, টোটাল সংখ্যাটা বলে দেব। রেকগনাইজ অ্যান্ড নিউট্রালাইজ দ্য প্যাথোজেন, কিভাবে ওই রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করে একটু পরে বলছি। প্যাথোজেন কোথায় বাইন্ড করে? ইচ অ্যান্টিবডি বাইন্ডস টু এ স্পেসিফিক অ্যান্টিজেন। এই যে অ্যান্টিজেনগুলোর মধ্যে অর্থাৎ বাইরে থেকে বিভিন্ন অ্যান্টিজেন বিভিন্ন তাদের রিসেপ্টর নিয়ে আসে, বিভিন্নভাবে রোগ তৈরি করে, কিন্তু আমাদের বডির ডিফেন্স সিস্টেমের এত সুন্দরভাবে তাদের বডি রিসেপ্টর সিস্টেমকে ওই খাপে খাপ মেলানোর জন্য ডিফারেন্ট টাইপ অফ অ্যান্টিবডি তৈরির প্রবণতাও আছে। এটাই তো আমাদের ইমিউন সিস্টেমের খাসিয়াত অ্যান্ড মজা, দারুণ ইন্টারেস্টিং বিষয়। স্ট্রাকচার অফ অ্যান্টিবডি পড়তে গেলে আমরা যে জিনিসগুলো পড়বো, 4 পেপটাইড চেইনস এক্সিস্ট, 2 লার্জ চেইনস, 2 লাইট চেইনস অ্যান্ড 2 হেভি চেইনস। দুটো হালকা চেইন, দুটো ভারী চেইন, and represented by H2 and L2. H for heavy, L for light. H2 মানে দুটো হেভি চেন, L2 মানে দুটো লাইট চেন। নাও আমি ডিসক্রাইব করছি। এই যে দেখো, এই যে আমার এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, এই যে লম্বা যেখানে আমার কার্সারটা নড়ে যাচ্ছে, এটা একটা হেভি প্রোটিনের চেন, হেভি চেন। এই একটা চেনের মধ্যে হাউ মেনি অ্যামাইনো অ্যাসিড আছে? 400 অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হয় হেভি চেন। এটাও একটা হেভি চেইন, দেখে নাও, হেভি চেইন। এবারে লাইট চেইন কোনটা? হেভি চেইনের ক্ষেত্রে আমি একটুখানি ছোট্ট চিহ্ন দিই, হেভি চেইন, হেভি চেইন, হোয়াইট দিয়ে চিহ্ন করলাম। এরপরে তোমাদের ইয়েলো দিয়ে আমি লাইট চেইনটা করে দিই। এই যে তার পাশে ছোট ছোট চেইনগুলো দেখছে, যে এল লিখে দিয়েছি, দিস ইজ লাইট চেইন অ্যান্ড দিস ইজ অলসো লাইট চেইন, ইয়েলো দিয়ে বললাম। তাহলে মোট কুল অ্যামাইনো অ্যাসিড কতগুলো হয়ে গেল? 400 প্লাস 400 হয়ে গেল 800। আর লাইট চেনের মধ্যে ইচে থাকে 200 করে অ্যামাইনো অ্যাসিড, হাফ। তাহলে 200 টু 200 মানে 400, তো 800 প্লাস 200 এই হয়ে গেল 1200 অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি থাকে একটা অ্যান্টিবডি। ঠিক আছে? তো এই অ্যান্টিবডির মধ্যে আরো একটা ইম্পর্টেন্ট পার্ট বলছি, এই যে উপর পার্টটা দেখছো, এইটাকে বলা হয়, এই যে দুটো পার্টি, দুটো পার্ট, এই পার্ট এবং এই পার্ট, এই দুটো পার্টকে বলা হয় ভেরিয়েবল এন্ড। ঠিক এখানেও আছে, এখানে আমি এখানে দেখালাম না, ছবিটা জটিল হয়ে যাবে। এটাকে ভেরিয়েবল এন্ড বলা হচ্ছে। কেন ভেরিয়েবল? দেখো, এই যে মাঝখানে একটা খোরল বা খাজ মতো দেখতে পাচ্ছ, এই খাজটার সঙ্গে কোন অ্যান্টিবডিটা সবচেয়ে খাপে খাপ মিলে যাচ্ছে? এই অ্যান্টিবডিটা খাপে খাপ মিলে যাচ্ছে। কাজে এইভাবে যদি এর এই যে ভেরিয়েবল, এই চেঞ্জটা যদি এরকম হয়ে যেত, এই ট্রায়াঙ্গুলার শেপ হয়ে যেত অনেকটা, তাহলে এই পার্টটা ট্রায়াঙ্গুলার হতো। এইভাবে যে কোনো রকমের শেপ হতো। ঠিক ভ্যারিয়েবল পার্টটা, এই জন্যই ভ্যারিয়েবল বলা হয় ভি বা ভ্যারিয়েবল, কারণ এই পার্টটা শুধু ভ্যারিয়েবল ভ্যারি করে বলে এই জায়গাটায় অ্যান্টিবডিগুলোর আদার পার্ট কিন্তু অতটা ভ্যারি করে না। সেইভাবে অ্যান্টিবডির লোয়ার পার্টটা একই রকম থাকে, কিন্তু আপার পার্টটা ভ্যারি করে। এই আপার পার্টটা দিয়েই সে প্যাথোজেনের উপরে গিয়ে তার খাপে খাপ বসে যায়। প্যাথোজেন কোথায়? প্যাথোজেন যে সেলগুলোর উপরে অ্যাটাক করেছে, সেই সেলগুলোতে বললাম ওই যে ফ্ল্যাগের মতো তারা কিছু সিগন্যাল দিয়েছে, সেই সিগন্যালের মধ্যে এভাবে অ্যাটাচ করে বসে গেল। বসে গিয়েই তারা সিগন্যাল ছাড়তে শুরু করলো, বললে এই ঘরের মধ্যে কিন্তু তোমাকে আমি কাজ করতে দেব না, আমি মরে যাব ঠিক আছে, কিন্তু আমি সিগন্যাল দিয়ে দেবো আমার বডির অন্য ইমিউন সিস্টেমকে গ্রো করাবার জন্য। তাহলে এবার চেনগুলোর কতগুলো নাম আছে,
এই নামগুলো একটু ইম্পর্টেন্ট, বারবার এটাকে একটু ঘুরিয়ে শুনতে হবে, তবে বুঝতে পারবে, নইলে অনেক সময় ঘুরিয়ে যায়। তাহলে দেখো এই যে ব্লু কালারের উপরের পার্টটি আসছে, এটা কার সঙ্গে? হেভির সঙ্গে জুড়ে আছে, তাই এটাকে বলবো হচ্ছে ভেরিয়েবল হেভি বা VH, ভেরিয়েবল হেভি। আর ঠিক এ পাশে যেটা লেগে আছে, এই যে এই পাশে, এই যে ছোট্ট করে ব্লু করে দেখালাম, এটা হচ্ছে লাইট চেনের পার্টে লেগে আছে, এটার নাম ভেরিয়েবল, পার্টটা ভেরিয়েবল, কিন্তু কার সঙ্গে জুড়ে আছে? লাইটের সঙ্গে, স্যার লাইট ভেরিয়েবল। এই পার্টটাকে লাইট ভেরিয়েবল LV, এটাকে বলা হবে হচ্ছে হেভি ভেরিয়েবল HV। এবার ঠিক তার নিচের এই পোর্শনটা, শুধু এই পোর্শনটা দেখো, আমি এটাকে কালার চেঞ্জ করে হোয়াইট করে দিই, শুধু এই পোর্শনটা দেখো, এই পোর্শনটা কার সঙ্গে জুড়ে আছে? এই পোর্শনটা জুড়ে আছে হেভির সঙ্গে, তাহলে H হেভি, কিন্তু এটা কনস্ট্যান্ট পার্ট, এটার মধ্যে কোনো পরিবর্তন হয় না, এটাকে বলে HC, হেভি বাট কনস্ট্যান্ট। কিন্তু আবার এই যে নিচের হোয়াইট পার্টটা দেখো, এই পার্টটাই গেলাম, এই পার্টটা কার? এই পার্টটা পরে লাইট চেনের মধ্যে, কিন্তু এটা কনস্ট্যান্ট পার্ট, এর কোনো পরিবর্তন হয় না, ভ্যারিয়েবল নয়, তাই এটাকে বলা হচ্ছে লাইট আর কনস্ট্যান্ট LC, এটাকে LC বলা হবে। একই রকম সেম থিং এখানেও হবে। তাহলে এখানে যদি তোমরা নিজেরা বলো তো কি হবে? এই উপরের পার্টটা কি হবে বলো? এটাকে বলবে, বলো তোমরা কোন পার্টে? এটা হচ্ছে VH, ভেরিয়েবল হেভি। ঠিক এই পার্টটা কি বলবে? কনস্ট্যান্ট H, CH, এটা কনস্ট্যান্ট পার্ট, আর H ফর হেভি, CH। আবার একই রকম ভাবে আমি কালারটাকে চেঞ্জ করে দেখিয়ে দিই, গ্রিন কালার দেখাচ্ছি, এই পার্টটা কি হবে? এটা VL, ভেরিয়েবল লাইট, আর ঠিক এই নিচের পার্টটা কি হবে? কনস্ট্যান্ট লাইট, CL, এরকম ভাবে হয়ে যাবে। আর এই দুটো এই যে মাঝখানে এই যে চেনগুলো, এটা ডাইসালফাইড বন্ড দিয়ে জুড়ে থাকে, হেভি চেনগুলো যে কোনো জায়গায়, উপর থেকে নিচে, এই দেখো নিচে ডাইসালফাইড, ছোট ছোট বন্ডগুলো দেখতে পাচ্ছ, ডাইসালফাইড বন্ড দিয়ে। এবং মনে রাখবে, যখন একটা অ্যান্টিজেন ক্যাচ করবে, প্রতিটি অ্যান্টিজেনের মধ্যে একটা প্রান্ত লাইট ভ্যারিয়েবলের পড়বে, আরেকটা প্রান্ত হেভি ভ্যারিয়েবলে পড়বে, অর্থাৎ দুদিক দিয়ে যখন লেগে যাচ্ছে, এই যে দুটো প্রান্ত দিয়ে, দুটো চেনের মধ্যে, এইটা লংটা, এটাকে আমি হেভির সঙ্গে বললাম ভ্যারিয়েবল হেভি এই পার্টটা, আর এই পার্টটা ভ্যারিয়েবল লাইট। তো VL মানে ভ্যারিয়েবল লাইট, অ্যান্ড VH, এই দুটো পার্ট দিয়ে সে অ্যান্টিজেনকে ধরে, অ্যান্টিজেনের সঙ্গে খাপে খাপ মিলে যায়, খাপে খাপ আব্দুল্লাহর বাপ, এই ধরনের কিছু মজাদার কথা বলা যায়। আর এই যে নিচের যে বডিটা দেখছে, এই যে বেসমেন্ট মেমব্রেনটা কোথায় লেগে থাকে বলো তো? এই বেসমেন্ট মেমব্রেনটা যে সেল, ওই যে বি সেল বলেছিলাম, বি সেলের পেডিস্টালে লেগে থাকে, বি সেল থেকে বেরিয়ে যাওয়ার পরে অ্যান্টিবডিটা খুলে বেরিয়ে যায়, অর্থাৎ বন্দুক থেকে বেরিয়ে যাওয়ার পরে বন্দুকে তার ফিরে আসে না, তারপরে তারা নষ্ট হয়ে যায়, তারা আর ফিরে আসে না। এইভাবে অ্যান্টিবডি স্ট্রাকচারটা তোমরা বুঝবে। H2L2 ইজ ভেরি ইম্পর্টেন্ট স্ট্রাকচার, এটা মাথায় রাখতে হবে।